হে জনগণ, কি অবস্থা? সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আসিফুর রহমান সাকিব, তোমাদের সাকিব ভাইয়া। আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পর্যায় সারণী। এটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করবো। আলোচনা করতে একটু গল্প টল্প করবো আর কি। আচ্ছা, এই চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবগুলো চ্যাপ্টারের একটা বেসিক বলতে পারো। আমরা আজকে হচ্ছে পর্যায় সারণী থেকে যত প্রকার সিকিউ আছে ওই সিকিউ সলভ করার জন্য যত প্রকারের তোমার বেসিক লাগবে সব কিছু আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি ফার্স্টে থেকে। আচ্ছা, তো এই চ্যাপ্টার করার জন্য চ্যাপ্টারের ফার্স্টে কিছু সূত্র বা কিছু পটভূমি আছে। তো ফার্স্টে যদি আমরা দেখি যে ল্যাভোইসের অবদান, তারপর হচ্ছে ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা। আচ্ছা, তারপর হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র আছে, এটা হচ্ছে তোমার জ্ঞানমূলকের জন্য সবসময় আসে। মেন্ডেলিফের পর্যায় সূত্র হচ্ছে মাস্ট লাগবে। তাছাড়া হচ্ছে তোমার মোস্টের আধুনিক পর্যায় সূত্র। এই সবগুলো টপিক্স আমাদের জানতে হবে। এবং এই যে টপিকসগুলো লিখেছি এগুলো মোস্ট অফ দ্য কেস অনুধানমূলক এবং জ্ঞানমূলক কোশ্চেন আসে। তো আমাদের ক্ষেত্রে একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা জ্ঞানমূলক অনুধানমূলক কোশ্চেনগুলো পড়ি না, সহজে পড়ি না। আমরা জাস্ট গ আর ঘ নর্মালি পড়ি। তো আমাদের ফোকাস থাকবে হচ্ছে ক খ, একদম মোস্ট ফোকাস থাকবে। গ ঘ তো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, আমরা যে পটভূমি পড়ছি, পটভূমির মধ্যে ফার্স্টে আসে হচ্ছে ল্যাভোইসের অবদান। আচ্ছা, বিজ্ঞানী ল্যাভোইসে সে হচ্ছে একদম ফার্স্টে। আমরা জানি যে পর্যায় সারণীতে ধাতু আর অধাতু আছে। তো ধাতু ধাতুর মধ্যে ল্যাভোইসেই প্রথমে যে প্রত্যেকটা মৌলগুলোকে ধাতু আর অধাতু রূপে ভাগ করেছে। ল্যাভোইসে এখন তার সময় থেকেই মেনলি যে মৌলগুলোকে যে ভাগ করার যে প্রবণতা, তার সময় থেকে মেনলি সৃষ্টি হয়। আচ্ছা, যেমন ধরি যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, এগুলা, তারপর সোডিয়াম, জিঙ্ক, এগুলোর মধ্যে ধাতু আছে, অধাতু আছে। তো আমাদের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ধাতু এবং অধাতুগুলোকে মানে আলাদা করার মেইন বিষয় শুরু হয়েছিল হচ্ছে ল্যাভোইসিয়ের থেকে। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, যেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই ডোবে ত্রয়ী সূত্রটার মেইন বিষয়টা আসলে দেখি। দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটু স্টেশন দিয়ে দেই। আচ্ছা, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। এখন এটা সমান কি আসলে? এর সমান হচ্ছে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। আমরা যেটা সিম্পলি বোঝার চেষ্টা করব, তাকে হচ্ছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। তো আমরা মুখস্থ করার পাশাপাশি জিনিসটা বোঝার চেষ্টা করব যেন সহজে আমাদের মনে থাকে। আচ্ছা, এই সালটা আমাদের এমসিকিউর জন্য মাস্ট লাগবে। তাছাড়া হচ্ছে এটার ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হচ্ছে অনেক সময় বলে যে বিজ্ঞানী ডোবেরিয়ানের প্রথম শনাক্তকৃত ত্রয়মূলগুলো কোনটা কোনটা। তো আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এই তিনটা হচ্ছে আমাদের ফার্স্ট ডোবেরিয়ানের শনাক্তকৃত ফার্স্ট তিনটা মৌল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এতক্ষণ তো অনেক থিওরিটিক্যাল কথা বললাম, এখন দেখি যে আসলে জিনিসটা বোঝায় আসলে কি। আচ্ছা, তো আমি যদি কি বলেছি হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম আর তৃতীয় মৌলের ভরের অর্ধেকের যোগফলটা কাছাকাছি। আচ্ছা, এই তিনটার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় মৌল। আমি এটা বের করব। বের করতে হলে কি করতে হবে? ক্লোরিনের পারমাণবিক ভরের যোগফল লিখলাম, ক্লোরিনের পারমাণবিক ভরের যোগফল। তো ক্লোরিনটা কত দেওয়া আছে? 35.5। আর আয়োডিনের হচ্ছে 127। ঠিক আছে, এটাকে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। ভাগ করলে তুমি যদি ক্যালকুলেটরে বসো দেখবা যে 81 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে। এখন আমরা কিন্তু একটা কথা বলছি, যেটা বলছি সেটা হচ্ছে যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এটা কিন্তু 81 আসছে, বাট আমরা আবার দেখতেছি যে ব্রোমিনে কিন্তু 80 আছে, মানে 81 কাছাকাছি আছে। সেম। এখন যদি আমি আরো কয়েকটা এক্সাম্পল দিতে চাই, জিনিসটা আরো ক্লিয়ার হবে। তোমরা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞা লেখার পর হচ্ছে এক্সাম্পল দিতে পারো। আচ্ছা, এখন যদি আমি বলি লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, তিনটাকে যদি এক্সাম্পল দিতে চাই, তো লিথিয়ামের ক্ষেত্রে তো লিথিয়ামের ভর, লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 7, তারপর হচ্ছে তোমার পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 39, ভাগ হচ্ছে 2। যদি তুমি ক্যালকুলেটারে এই মানটা বসাও, তুমি দেখবা হচ্ছে এখান থেকে আসছে হচ্ছে 23। তার মানে কি, এই যে তুমি 23 পাইছো, 23টাই হচ্ছে এই যে সোডিয়ামের পারমাণবিক ভর। তার মানে ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র আশা করে বুঝতে পারছি আমরা।
ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরের টপিক্সের দিকে শিফট করি। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটার ক্ষেত্রে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সারটা তো ফার্স্টে মাথায় রাখবে, সারটা ফার্স্টে মাথায় রাখতে হবে, এটা ফার্স্টে মাথায় রাখবো। এখন আমরা সূত্রের ফার্স্টে বিষয়টা দেখি। মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটা হচ্ছে মোস্ট একটা কথা। এখন কথাটা একটু কঠিন লাগতেছে না? আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, বিষয়টা একটু ক্লিয়ার হবে আমাদের কাছে। আমি ধরো যে আমাদের, আচ্ছা ফার্স্ট আমাকে একটা কথা ফার্স্টে বলো, যে পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম কার কার একদম মুখস্থ আছে? একদম একটা নাম, এরকম লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এটা ছোট বলতে হবে, কার কার মুখস্থ আছে বলতে হবে। এটা যদি মুখস্থ না থাকে, ফার্স্ট অফ অল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম একদম মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ফরজ একটা কাজ। এখন এটা কেন করতে হবে? আমাদের যত বেশি পর্যায় সারণী, যত উদ্দীপক সলভ করতে হয় বা তোমার অনেক কিছু লাগে, এটাকে তো তোমার লাগবেই। এই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং ভরটাও লাগবে। ফার্স্ট অফ অল ভর সংখ্যাটা হচ্ছে মুখস্থ করে একদম ফরজ। ঠিক আছে, এখন যদি আমি বলি যে লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা কত, তোমরা জানো আশা করি। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। এখন তুমি যদি লিথিয়াম থেকে হিসাব করো, লিথিয়ামকে ধরলাম, লিথিয়ামের পরে কে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, আছে কি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বিষয়, ফ্লোরিনের পরে আছে নিয়ন, নিয়নের পরে আছে হচ্ছে সোডিয়াম। হিসাব করো তুমি, লিথিয়াম ছিল, লিথিয়ামের পরে কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে কি 8 নম্বরে কি সোডিয়াম। তার মানে এর সাথে যদি 8 যদি যুক্ত করি, 8 যদি যোগ করি, আসে হচ্ছে সোডিয়াম। এটা বুঝছি কিনা বলো? যেটা বিষয় সেটা হচ্ছে লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 আর পারমাণবিক ভর হচ্ছে 3। আচ্ছা, তো এটার ক্ষেত্রে পারমাণবিক ভর, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, বাট পারমাণবিক ভর হচ্ছে 7। ভর হচ্ছে 7। আচ্ছা, পারমাণবিক ভর মনে রাখার একটা ট্রিক্স আমরা জানবো একটু পরে, আবার জাস্ট মাথায় রাখো। পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, ভর হচ্ছে 7। আচ্ছা, পারমাণবিক ভরের ছোট থেকে বড়র দিকে যাব, তো ছোট থেকে বড় দিকে যখন যাওয়ার সময় তুমি দেখবে যে জাস্ট 8 যোগ করবে, যোগ করলে দেখবে সোডিয়াম আসছে। তো সোডিয়ামের পারমাণবিক ভর, সোডিয়াম পারমাণবিক ভর হচ্ছে 23। আচ্ছা, এখন এইটার সাথে যখন 8 যুক্ত করবো, তখন দেখবো যে আমরা সোডিয়াম পাচ্ছি। এখন মেইন বিষয় হচ্ছে এই লিথিয়াম আর এই সোডিয়াম, এই দুইটার যে ধর্মগুলো আছে জাস্ট একই রকম ধর্ম প্রদর্শন করবে। এখন এই বিষয়টা আমি সহজভাবে বলি যে লিথিয়াম আর সোডিয়াম এই দুইটা কিন্তু একই গ্রুপের মৌল, গ্রুপ 1 এর মৌল। তো আমরা কোন গ্রুপে কয়টা মৌল আছে, কোন পর্যায়ে কয়টা মৌল আছে সব দেখবো আমরা। তো গ্রুপ 1 এর ক্ষেত্রে একটা ছন্দ আছে যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তো হাই লি না, এ হচ্ছে লি, এ হচ্ছে না, এই একই গ্রুপে কিন্তু তারা আছে। এই জিনিসটা আশা করি আমরা বুঝছি। ঠিক আছে, তাহলে হচ্ছে অষ্টক সূত্র হচ্ছে এই। এখন হচ্ছে আমরা পরের টপিকসে যাই, এটা হচ্ছে ক এবং খ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এবার হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ফর কমার্স, মানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এটার ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আবর্তিত মানে চেঞ্জ হচ্ছে। কি সেই জিনিসটা মাথায় রাখবে, পারমাণবিক ভর অনুযায়ী। মেনলি বলেছে কি যে পারমাণবিক ভর অনুযায়ী জাস্ট ধর্মগুলো চেঞ্জ হবে। বাট ইনিশিয়ালি যখন মেন্ডেলিফ সে হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করা শুরু করে, তখন হচ্ছে সে 63টা মৌল নিয়ে আসলে কাজ করেছিল, এবং 63টা মৌলকে সে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে হচ্ছে মেনলি সে ভাগ করে। আচ্ছা, এখন আমাকে বলো যে আমরা তো পর্যায় সারণীর নাম শুনলাম, পর্যায় সারণী জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে যে আমাদের টোটাল মৌল আছে হচ্ছে 118টা। এখন 118টা মৌলের মধ্যে 118টা মৌল আছে। এখন 118টা মৌল যে কোনটার বৈশিষ্ট্য কি, কোনটার কাজ কি, কোনটা কেমন ধরনের রিয়াকশন করবে, এই সব কিছু জানার জন্য আমাদের মানে এই সব কিছু একটা সাজানো, একটা ঘর একটা চার্টের মধ্যে সাজানোর জন্য মেনলি পয়সানিকের এর সূচনা। পয়সানির ক্ষেত্রে অনেকগুলো কলাম আছে, অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো পর্যায় আছে। আচ্ছা, মেনলি আমরা জেনারেল ম্যাথে বা হায়ার ম্যাথে বলো, আমরা হচ্ছে এরকম করে দেখেছি যে এগুলাকে বলা হচ্ছে কলাম, উপর থেকে নিচে এগুলো বলা হচ্ছে কলাম বা গ্রুপ। আচ্ছা, আর বাম থেকে ডানে যেগুলো যায় এগুলোকে বলে হচ্ছে তোমার পর্যায়, দেখবো আমরা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে এখন
মেন্ডেলিফের সে যে এই ধারণা দিছে, তারপরেও সে 63টা মৌল নিয়ে জাস্ট কাজ করেছে, বাট আমাদের মৌল কিন্তু 60টা পর আবিষ্কৃত হয়েছে। এখন তার এই 63টা মৌলের উপর বেসিস করে মেনলি সামনে আরও বিভিন্ন মৌল আবিষ্কার হয়েছে। এখন সে হচ্ছে একটা ভবিষ্যৎবাণী করেছিল। সে যখন 63টা মৌল এই 4টে মানে 12টা পর্যায়ে আর 8টা গ্রুপে যখন স্থাপন করার পর সে হচ্ছে কিছু কিছু মৌলের সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করে যে না, এই টাইপসের আরও কিছু মৌল থাকার পসিবিলিটি বেশি। তো সে কি করে, সে হচ্ছে একটা ভবিষ্যৎবাণী করে। ফিউচারে তার এই ভবিষ্যৎবাণীটাই তোমার বাস্তবে আসলে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে এই সালটা মাথায় রাখবে, 1869 সালে হচ্ছে মেনলি মেন্ডেলিফ এই সূত্রটা হচ্ছে দেয়। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে পরেরটাতে যাই, আশা করি একটু বুঝছি। আচ্ছা, এখন একটু আগে আমরা বললাম যে মেন্ডেলিফ যেটা বলছি সেটা হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী মেনলি চেঞ্জ হয়। বাট আমরা যদি পর্যায় সারণীতে দেখি, আমরা পর্যায় দেখি আমরা এখানে পর্যায় আছে, আমরা যদি পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীর ক্ষেত্রে একটা বিষয় জাস্ট আমাদের দেখতে হবে, সেটা হলো এই যে একটা মৌল হাইড্রোজেন, একটা মৌল হাইড্রোজেন, আমরা এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে এর একটা পারমাণবিক সংখ্যা আছে, পারমাণবিক ভরও আছে। তো মেনলি যেটা বিষয় সেটা হচ্ছে এটা যদি একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই। পর্যায় সারণীর ক্ষেত্রে বেসিক্যালি যদি আমরা তাকাই, আমরা দেখব যে পটাশিয়াম, আচ্ছা এই হচ্ছে ক্যালিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, আর এই হচ্ছে ক্যালসিয়াম। আমরা যদি দেখি যে পটাশিয়ামের ক্ষেত্রে তার ভর হচ্ছে 39, বাট ক্যালসিয়ামের ক্ষেত্রে ভর হচ্ছে 20। এক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যে বলেছিলাম যে মেন্ডেলিফের ক্ষেত্রে, আচ্ছা আমরা মেনলি ক্ষেত্রে বলেছিলাম যে পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা আসলে ভর, আমরা যখন পর্যায় সারণী যখন তাকাই তখন দেখি যে না, যে জিনিসটার ভর বেশি সেটা আসলে আগে চলে আসে, এরকম কিছু আমরা কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। তারপরে বিজ্ঞানী মোসলে সে হচ্ছে আসলো, সে এসে বললো যে না, যেহেতু পর্যায় সারণীতে আমরা যদি তাকাই আমরা দেখবো যে কিছু কিছু মৌলের ভর বেশি, ভর কম, তারপরে সে আগে বসছে, এরকম কিছু একটা জিনিস ত্রুটি ঘটে। তো বিজ্ঞানী মোসলে এসে সে হচ্ছে দেখলো যে না, ভর অনুসারে আসলে ঘটে না, মেনলি যেটা ঘটে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাদের হচ্ছে ধর্মগুলো জাস্ট চেঞ্জ হয়। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা একটু সামারি করি। সামারির ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ল্যাভয়েসে আসছে, ল্যাভয়েসে এসে হচ্ছে সে টোটাল মৌলগুলোকে সে হচ্ছে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধাতু, একটা স্বধাতু, ঠিক আছে। তারপর আসলো হচ্ছে নিউল্যান্ড, তারপর হচ্ছে ডোবেরাইনার সে কি বললো যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি। এটা দেখতে হবে। তারপর আসতে হচ্ছে অষ্টক সূত্র, নিউল্যান্ড অষ্টক সূত্র। এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে বেসিক্যালি যে যদি ভর অনুযায়ী সাজাই, ক্রমশ সাজাই, দেখবো যে প্রত্যেকটা মৌলের ধর্ম তার অষ্টম যে মৌল তার ধর্মের সাথে মিলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে মেন্ডেলিফের পর্যায়, মেন্ডেলিফেরটা দেখলাম যে মেন্ডেলিফ বলছে যে পর্যায় মানে পারমাণবিক ভর অনুযায়ী জাস্ট চেঞ্জ হয়। বাট তারপরে বিজ্ঞানী মোসলে যেটা করছে সেটা হচ্ছে সে এসে বলছে যে না, ভর অনুযায়ী হয় না, সেটা যেটা হয় সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী হয়। তাহলে বিজ্ঞানের মোসলে একটা অনেক সময় দেখবা যে ক নাম্বারে দেয় যে সংশোধিত মেন্ডেলিফের পর্যায়স্থিতি ব্যাখ্যা করো। যেহেতু বিজ্ঞানের মোসলে হচ্ছে তোমার মেন্ডেলিফের ত্রুটিগুলোকে সংশোধন করেই নতুন একটা মতবাদ দিয়েছে, সেজন্য এটাকে অনেক সময় বলে যে মেন্ডেলিফের পর্যায় সূত্র। তার মানে যদি দেখো যে জ্ঞানমূলক কোশ্চেনে তোমার এটা দিয়ে দিছে, তখন বুঝবা যে এটা মোসলের জিনিসটা বুঝাইছে। এ হচ্ছে ছালটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার সামনের দিকে আগাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেখার আগে আমরা পর্যায় সারণীটা একবার একটু দেখি। এই যে বাম থেকে যখন বাম থেকে ডানের দিকে যখন যাচ্ছে এটাকে বলা হচ্ছে পর্যায়, আর যখন উপর থেকে যখন নিচের দিকে আসছে এরকম হচ্ছে গ্রুপ। আচ্ছা, এখন আমাকে বলো যেখানে গ্রুপ কয়টা, পর্যায় কয়টা, আমরা হিসাব করি। 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়, আর গ্রুপ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং 18টা আছে। আচ্ছা, তো এই যে গ্রুপ এবং পর্যায়ে কোন পর্যায়ে কতটি করে মৌল আছে, কোন গ্রুপে কতটি করে মৌল আছে, এটা দেখবো এখন। আচ্ছা, আমাকে এখান থেকে বলো যে পর্যায় 1-এ মৌল আছে কয়টা, এই যে 1।
এই যে 1 পর্যায়ে 2টা মৌল। তারপর হচ্ছে পর্যায় 2 এবং 3, দেখো 1 2 এখানে 4, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, ওটা 8টা। তারপর হচ্ছে এই 2 3 2টা সেম, তারপর হচ্ছে 4 5 এই। তো আমরা যদি এখন সামনের দিকে দেখি, দেখো পর্যায় 1 হচ্ছে 2টা মৌল আছে, পর্যায় 2 এবং 3 দেখো 8টা করে মৌল আছে, পর্যায় 4 ও 5 দেখবে 18টা করে মৌল আছে, এবং পর্যায় 6 এর সাথে 32টি করে মৌল। এখন কোশ্চেন আসতে পারে 32টা কিভাবে হইলো, আমরা দেখতেছি না 32টা। আচ্ছা, একটা বিষয় জাস্ট দেখো যে এই জায়গাতে একটা ঘর আছে, 57 থেকে 71 লেখা, 89 থেকে 103 লেখা, এটাকে বলে ল্যান্থানাইড সিরিজ, এটাকে বলে অ্যাক্টিনাইড সিরিজ। আমরা একটু দেখবো এটা। তো এই জায়গাতে টোটাল মৌল আছে 15টা, এখানে আছে 15টা। আচ্ছা, এখানে আছে হচ্ছে টোটাল, এখন আমরা দেখি যে এখানে টোটাল 32টা মৌল আছে। তাহলে হচ্ছে আমাদের এই গ্রুপ এবং পর্যায়ের যে মৌলগুলো আছে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউতে আসে অনেক সময়। এবার দেখি যে কোন গ্রুপে কতটি করে মৌল আছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1 এ কয়টা মৌল আছে, এই যে 7টা, গ্রুপ 1 এ কয়টা আছে, 6টা। আমি জাস্ট হিসাব করব। এখন এভাবে জাস্ট এই চার্টগুলো দেখবো যে গ্রুপ 1 এ 7টা, গ্রুপ 1 এ 6টা, গ্রুপ 3 এ হচ্ছে 32টা। গ্রুপ 3 এ 32টা কি হবে একটু আগে জাস্ট বলছি যে গ্রুপ 3 হচ্ছে এইটা 1 2 দুইটা আছে, বাট এখানে হচ্ছে 15টা, এখানে 15টা, 15 15 30, 30 7 32। এর হচ্ছে গ্রুপ 3 টোটাল 32টা মৌল সবচেয়ে এই। তারপর হচ্ছে গ্রুপ 4 থেকে 12তে 4টা করে, এই যে গ্রুপ 4 হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে 4টা করে মৌল আছে, 1 2 3 4, 4 থেকে এই যে 12টা দেখো সবগুলো 4টা করে মৌল আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ 13 থেকে 17, তাহলে গ্রুপ 13 থেকে 17তে যদি যাই তাহলে দেখি যে দেখো 6টা করে মৌল আছে, 1 2 3 4 5 6, 6টা করে মৌল আছে। তারপর হচ্ছে গ্রুপ 18তে হচ্ছে 8টি করে মৌল আছে। এই আশা করি এতটুকু বুঝতে পারছি, সেটা হচ্ছে পর্যায় সারণী কয়েকবার দেখলেই আশা করি মনে থাকবে যে কোন গ্রুপে কোন পর্যায়ে কতটি করে মৌল আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম সম্পর্কে জানবো। আচ্ছা, গ্রুপ 1 এটাকে বলা হচ্ছে ক্ষার ধাতু। ইন্ট্রোটা জাস্ট বলি, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। আচ্ছা, এখন হচ্ছে এই সবগুলা সম্পর্কে আমরা হচ্ছে একটু জানবো যে বিষয়টা কি। আমি ফার্স্টে একটা কথা বলি যে পর্যায় সারণী চ্যাপ্টারের তোমার একদম যদি বলি যে অনুধাবনমূলক কোশ্চেন এবং জ্ঞানমূলক কোশ্চেন কোন পার্ট থেকে আসবে, সেটা হচ্ছে এই যে এখন যে বললাম যে ক্ষার ধাতুর গ্রুপ, মৃৎক্ষার ধাতুর গ্রুপ, মুদ্রা ধাতুর গ্রুপ, অবস্থান্তর মৌলের গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, এই বিষয়গুলো যে আছে এই টপিক্স থেকে অনুধাবনমূলক কোশ্চেন শিওর আসবে ইনশাল্লাহ। আমরা একদম ফার্স্ট থেকে আসি, ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু যেটা বললাম যে মাথায় রাখবা যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষার ধাতু বলা হয়। এখন একটা কথা যে গ্রুপ 1 এ তো মৌল অনেকগুলো আছে, আমি মনে রাখবো কিভাবে? তো গ্রুপ 1 এর মৌলগুলোকে মনে রাখার জন্য আমরা হচ্ছে একটা ছন্দ মাথায় রাখতে পারি। ছন্দটা হচ্ছে এই যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আচ্ছা, হাই মানে হচ্ছে তোমার হাইড্রোজেন, লি মানে হচ্ছে লিথিয়াম, না মানে হচ্ছে সোডিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, রুবি মানে হচ্ছে রুবিডিয়াম, সাজাবে মানে সিজিয়াম, ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। এখন একটা তোমাদেরকে একটা কোশ্চেন মাথায় জাগে না যে ভাইয়া বলতেছে হচ্ছে কে কে দে পটাশিয়াম কই থেকে আসলো? এটা একটা কথা আছে। এটা কথা হচ্ছে তোমরা হয়তো অধ্যায় 3-এ পড়েছো যে কিছু কিছু মৌলের নাম তার ল্যাটিন নাম থেকে আসে। তো এই যে কে হচ্ছে ক্যালিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, এই ল্যাটিন নাম থেকে মিলি নামটা আসছে। তারপর হচ্ছে সোডিয়াম, এখানে তো এসও হওয়ার কথা ছিল ঠিক না, বাট এসও কিন্তু হয় নাই, এখানে আসছে হচ্ছে ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। তাহলে হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ছন্দটা আমাদের মুখস্থ রাখতে হবে। ছন্দ মুখস্থ রাখলে তুমি হচ্ছে সহজেই সবগুলো মূলের নাম মনে রাখতে পারবে, গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলো। এখন যদি তোমাকে বলে, তো জানলাম যে ক্ষার ধাতু, এটার নাম হচ্ছে ক্ষার ধাতু, এখন যদি বলে যে রুবিডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয় ব্যাখ্যা করো, তোমার অনুধাবন কোশ্চেন আসতে পারে। তুমি যখন কোশ্চেন ব্যাংক দেখবা বা তোমার হচ্ছে গাইড দেখবা, টেস্ট পেপার দেখবা, তখন দেখবা যে তোমার এরকম কোশ্চেন আছে। তো কেন ক্ষার ধাতু বলা হয়, এখন এটা আমরা দেখি যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, এই তোমার লিথিয়াম, সোডিয়াম, যা যা কিছু আছে, এই সব কিছু তোমার পানিতে দ্রবীভূত হয়ে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং এরা ক্ষার তৈরি করে। এখন এই যে ক্ষার, অ্যাসিড, এগুলো সম্পর্কে আমরা হচ্ছে কেমিস্ট্রির অধ্যায় 9 কিন্তু আমাদের একটা চ্যাপ্টারে আছে। তো আমি জাস্ট বলি যে ক্ষার জিনিসটা হচ্ছে মাথায় রাখবা একটা বিষয়, সেটা হচ্ছে ক্ষার হচ্ছে কোনো একটা ধাতুর সাথে যদি OH মানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক, যদি হাইড্রোক্সিল মূলক যদি যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে তোমার ক্ষার বা ক্ষারক। আচ্ছা, এটা আমরা মাথায় রাখি যে OH যুক্ত থাকবে। এখন জাস্ট দেখো যে লিথিয়াম মৌলটা পানির সাথে বিক্রিয়া করে এই যে একটা ক্ষার OH কিন্তু আছে, আমরা বলছিলাম
সাথে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। তার মানে কি? পানিতে দ্রবীভূত হয়ে, একদম সিম্পলি কথা, একদম সিম্পল কথা বলি, ক্ষার ধাতুর ক্ষেত্রে যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এর মৌল। ডান। সেকেন্ড কথা হচ্ছে কেন ক্ষার ধাতু বলা হয়? ক্ষার ধাতু বলা হয় একটা কারণ, সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে এরা কি তৈরি করে? এরা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং ক্ষার তৈরি করে। দ্যাটস ওয়াই গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। একটা কথা আছে, গ্রুপ 1 এর মৌল কিন্তু 7টা, জাস্ট একটা বাদে বাকিগুলোকে ক্ষার ধাতু বলা হয়। কোনটাকে বাদে? সেটার নাম হচ্ছে এই যে হাইড্রোজেন বাদে, কারণ হাইড্রোজেন একটা গ্যাস। ঠিক আছে, আশা করি মাথায় রাখবো এটা। আমরা তাহলে পরের মৃৎক্ষার ধাতুতে যাই। আশা করি এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার আসি হচ্ছে মৃৎক্ষার ধাতুতে। তোমার একটা কথা বলো যে মৃৎ কথাটা শুনছো না অনেক জায়গায়? মৃৎ মানে হচ্ছে মাটি, আর ক্ষার তোমার জানি মৃৎ মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি। তো মৃৎ মানে হচ্ছে মাটি, আর ক্ষার তো একটাকে ভাই বললাম যে ক্ষার মানে হচ্ছে ওয়েট থাকবে। তো যেসব ধাতু যেসব ধাতু মাটিতে পাওয়া যায় এবং ক্ষার তৈরি করে তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। সংজ্ঞা হচ্ছে এটা, একদম সিম্পল একদম সংজ্ঞা। আচ্ছা, এই কেন মৃৎক্ষার ধাতু বলা হয়? এই যে বললাম, মাটিতে পাওয়া যায় এবং ক্ষার তৈরি করে, তাই তাকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এখন গ্রুপ 2 তে মৌল কি কি আছে জানতে হবে। তো তো আমরা এটার জন্য একটা ছন্দ মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখন বিরিয়ানি দ্বারা কি বোঝাচ্ছে মিলি? এটা হচ্ছে বেরিলিয়াম। আচ্ছা, মোগলাই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে দিয়ে বোঝাচ্ছে আচ্ছা সরিয়ে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্ট্রনসিয়াম, আর বাকি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ব্যারিয়াম, রাখো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রেডিয়াম। তো এখন আমরা বললাম যে বিরিয়ানি আনো, মোগলাই আনলো। আচ্ছা, খাবারের কথা শুনে তো অনেকের লোভ লাগতেই পারে, স্বাভাবিক বিষয়, আমার নিজেও লাগছে। ঠিক আছে, যেটা বিষয় বিরিয়ানি, মোগলাই, কাবাব, তিনটা খাবার নিয়ে আসলাম। আমাদের সাসেন খাবার খাও তো নাই, কি করবো? সরাই রাখলাম। সরিয়ে রাখবো কোথায়? রাখবো হচ্ছে বাটিতে রাখলাম। তাহলে এই যে মৌলগুলো আছে এগুলোকে হচ্ছে মৃৎক্ষার ধাতু বলা হয়। এটা আমাদের মাথায় রাখবে, ছন্দটা মাথায় রাখবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা হচ্ছে তারপরেরটাতে যাই। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ 13। আমাদের যেগুলো তোমার সিকিউ সলভ করার জন্য লাগবে, বেসিক্যালি আমাদের মোস্ট অফ দ্য কেস আমরা ওইগুলো পড়তেছি আপাতত, যে কোন সবগুলো গ্রুপ লাগে না, বাট আমাদের যেগুলো লাগবে, যেমন গ্রুপ 1 তোমার লাগবে, মাস্ট লাগবে, গ্রুপ 2 লাগবে, গ্রুপ 13 লাগবে, গ্রুপ 14 লাগবে, 15 লাগবে, 16 লাগবে, 17 লাগবে, 18 লাগে, বাট 18 সিকিউজন 18 বেশি লাগবে না, মোটাই লাগবে। আচ্ছা, গ্রুপ 2 ক্ষেত্রে যদি যাই, তাহলে হচ্ছে বোকারা। বোকারা হচ্ছে বোরন। অল টাইম, অল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, যাই মানে হচ্ছে এই যে জি এ গ্যালিয়াম, ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়া, আর থাকতে টেলোরিয়াম লাগবে না যদিও। আচ্ছা, কথা হচ্ছে থ্যালিয়াম, এটা হচ্ছে থ্যালিয়াম। আচ্ছা, আমাদের মোস্ট অফ দ্য কেস আমাদের প্রথম দুইটা আমাদের লাগে, প্রথম 2 থেকে 3টা লাগে, পরেগুলো লাগে না আমাদের। জাস্ট আমরা ছন্দ আকারে জাস্ট মুখস্থ করার জন্য আমাদের অবশ্য এমসিকিউতে আসে নিচের কোনটি গ্রুপ 2 এর মৌল, আমরা তখন অ্যান্সার করতে পারি এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 13। জাস্ট মাথায় রাখতে হবে যে গ্রুপ 13 ক্ষেত্রে কি বলো, কি বোকারা অল টাইম যায় ইন্ডিয়া থাকতে, মাথায় রাখতে হবে এটা। এরপর আসবো হচ্ছে গ্রুপ 14তে। গ্রুপ 14 এর ক্ষেত্রে একটু একটা অদ্ভুত একটা কথা আছে, তোমরা কি কখনো শুনছো? আমার বলো যে শীতে কখনো প্লাবন হয়? প্লাবন হয় না। প্লাবন হয় কখন? প্লাবন হয় হচ্ছে তোমার বৃষ্টিতে। তো আমাদের একটু স্ট্রেঞ্জ কথাবার্তা বলে জিনিসটা মাথায় থাকবে। জিনিসটা কি? কাল। শীতে জার্মানিতে সারাদিন প্লাবন। কাল মানে কি? কার্বন। শীতে মানে কি? সিলিকন। জি মানে হচ্ছে জার্মেনিয়াম। এসেন মানে হচ্ছে স্ট্যানাম, এটা হচ্ছে টিন। এই যে আমি ফার্স্টেই বলছি যে তোমার কিছু কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে আসে। এই যে একটা আল্লাহর বান্দা, এটা হচ্ছে এসেন, স্টেনাম, এটা ইয়া হচ্ছে টিন। আমাদের টিন বাসা বাড়িতে যে তোমার গ্রামের বাসা করতে দেখবে টিন আছে না, ওই টিন। আচ্ছা, এটা হচ্ছে প্লাবন, এটা হচ্ছে প্লাম্বাম। আচ্ছা, তাহলে আমাকে বলো যে গ্রুপ 14 এর মৌলের নাম কি? কাল, শীতে জার্মানিতে সারাদিন প্লাবন, মাথায় রাখতে হবে। তারপর চলে যাই আমরা হচ্ছে গ্রুপ 15তে। জাস্ট আমাদের গ্রুপগুলোতে কোন কোন মৌল আছে এটা আমাদের কেন লাগবে আমি একটু করে জাস্ট বুঝাবো, একটু বলবো যে সিকিউ কীভাবে আসে এগুলো। গ্রুপ 15 ক্ষেত্রে যেটা সুন্দর একটা বিষয় হচ্ছে নানাকে পটিয়ে এসেছি সবাই বিয়েতে। এখন একটা বিয়েতে তুমি যেতে চাচ্ছ, বাট নানা বলতেছে না, যাওয়া যাবে না। এখন তো নানাকে পটাইলা, পটায় তোমরা কোনো বিয়েতে চলে আসলা। এটা হচ্ছে কি হলো? নানাকে মানে হচ্ছে নাইট্রোজেন, পটিয়ে মানে হচ্ছে ফসফরাস, এটা মানে কি বলো? আর্সেনিক। আচ্ছা, স্টিবিয়াম, বিসমাথ,
আমাদের বেসিক্যালি প্রথম দুইটা লাগে, অনেক সময় 3 নাম্বারটা লাগে। এই নানাকে পটিয়ে এসেছি হয় বিয়েতে, ছন্দগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে যাই, তারপর হচ্ছে গ্রুপ 16। আচ্ছা, গ্রুপ 16 ক্ষেত্রে হচ্ছে আমরা সময় বলি না বন্ধু বান্ধবকে যে ওই শালা তুই কোথায় গিয়েছিলি, তুই কোথায় পলাইছিলি কালকে আমার সাথে না খেলে। আচ্ছা, তো এটাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই শালা সেদিন তুই পলিয়েছিলি। ওই মানে হচ্ছে অক্সিজেন, শালা মানে হচ্ছে সালফার, বাকিগুলো আমাদের মাথায় না রাখলেও চলে, বলে দিই সিলুরিয়াম, টেলুরিয়াম। আচ্ছা, এখন পোলোনিয়াম। এখন যেটা বিষয়, তাহলে আমাদের যেটা বেশি মাথায় রাখছে সেটা হচ্ছে অক্সিজেন আর সালফার, বাকিগুলো আমার না রাখলে চলবে, বাট এমসিকিউ সেকশন লাগে। সেলোরিয়াম, টেলোরিয়াম, একটা হচ্ছে পোলোনিয়াম। এই ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরের ইয়াতে যাই, গ্রুপ 17। গ্রুপ 17কে, গ্রুপ 17 একটা স্পেশাল নাম আছে সেটা আচ্ছা, গ্রুপ 13, 14, 15 একটা স্পেশাল নাম আছে, বাট আমাদের এটা লাগবে না, ইন্টারে গিয়ে আমাদের লাগবে। আচ্ছা, গ্রুপ 17 যে স্পেশাল নাম সেটাকে বলে হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ। এখন হ্যালোজেন কেন বলা হয়? হ্যালোজেনের কাজ হচ্ছে সমুদ্র থেকে লবণ উৎপন্ন, এটা হচ্ছে লবণ উৎপন্নকারী। আচ্ছা, এই যে হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে এগুলা কি করে? এগুলো হচ্ছে তোমার ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে। যদি আমি বলি যে এই ধরো সোডিয়াম একটা ধাতু, এর সাথে ক্লোরিন যুক্ত হবে, যুক্ত কি গ্রহণ করবে? একটা লবণ। আমি সমতা বেশি করে সিম্পলি বুঝাইলাম যে একটা ধাতুর সাথে এই যে হ্যালোজেন মৌল, আচ্ছা হ্যালোজেন মৌল কি আমাদের জানতে হবে তো ফার্স্টে। হ্যালোজেন মৌলগুলো কিছু নাম আছে, নামগুলো জাস্ট লিখি দিই। একটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর লাগবে না, আছে অ্যাস্টার্নিন, টেনিসিন, লাগবে না, জাস্ট এই 4টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা ক্ষেত্রে একটা ছন্দ মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে ফুলের কলি, ভ্রমর, আনো। ফুলের কলি, ভ্রমর, আনো, এটা মাথায় রাখতে পারো। বাট এটা আসলে মাথায় রাখার যদি অটোমেটিক মনে থাকে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর বলতে বলতে দেখবে মাথায় চলে আসবে। আচ্ছা, তো এটা মাথায় রাখতে হবে। এই যে একটা ধাতুর সাথে যুক্ত একটা লবণ তৈরি করলো, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর এই যে আমরা একটা চ্যাপ্টার 5 একটা বিষয় দেখব যে ইলেকট্রন শেয়ার, সমযোজী যৌগ গঠন করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। তো একটা ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণু ইলেকট্রন শেয়ার করে কিসে পরিণত হয়? শেয়ার করে পরিণত হচ্ছে Cl2, একটা দ্বিমৌল। দেখেন মৌল কিন্তু 2টা আছে, এই জন্য বলে কি যে ইলেকট্রন শেয়ার করে দ্বিমৌল অণু তৈরি করে। এটা মাথায় রাখতে হবে আমাদের। তার মানে কি যে আমরা সামারি করি যে হ্যালোজেন মানে কি, যে লবণ উৎপন্নকারী, লবণ উৎপন্ন করে, সামুদ্রিক লবণ থেকে মেনলি পাওয়া যায়। আচ্ছা, তাছাড়া কি হয় যে ওরা হচ্ছে দ্বিমৌল অণু তৈরি করে। আচ্ছা, এখন হ্যালোজেনকে তো প্রকাশ করতে হবে, কি দ্বারা প্রকাশ করে? হ্যালোজেনকে প্রকাশ করা হচ্ছে এক্স দিয়ে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু সামনের দিকে আগাই। বুঝতে পারছি তো? ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। এখন আমরা সামনের দিকে যাই। গ্রুপ 18, একটা লাস্ট, আমাদের একদম লাস্ট গ্রুপ, যেটার নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন নিষ্ক্রিয় কথার মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে যে সে একদম অলস, মানে সে কোনো কাজ করে না, একদম ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখন কেন এই 18 গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় কেন বলা হয়, এটা আমার দেখতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে বাইরের যে শক্তিস্তর আছে, বাইরের শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আর তারা যখন করে না, থিওরিটিক্যাল কথা, ঠিক না? আমরা সহজভাবে চিন্তা করি। ধরো যে এটার ক্ষেত্রে যে নামগুলো আছে, নামগুলো কি বলতে পারবা যে নিষ্ক্রিয় মৌলগুলা কি কি? আসলে নিষ্ক্রিয় মৌলগুলা আসলে কি কি বলতে পারবা? আচ্ছা, আমি বলে দিতে। নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। মাথায় রাখতে হবে কি কি বললাম। আচ্ছা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, আমাদের সবগুলো লাগবেও না, আমাদের প্রথম 3টাই মেনলি লাগে। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আছে, এই সবগুলোর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আমরা এই বিষয়ে একটু সামনে দেখবো, একটু পরে দেখবো আমরা এই কীভাবে করতে পারি আমরা সহজে। তো ইলেকট্রন বিন্যাস যদি করে দেখবো, বাইরের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 8টা দ্বারা পূর্ণ থাকে। 8টা মানে কি? অষ্টকপূর্ণ। এখন যেসব মৌলের ক্ষেত্রে সর্বশেষ 8টি ইলেকট্রন দ্বারা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ থাকে, ওগুলোকে বলা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তো
আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু স্থিতিশীল হতে চাই না বলো? তো স্থিতিশীল অর্জন করে ফেলছে এই মৌলগুলা, গ্রুপ 18 মৌলগুলা ওরা মেনলি স্থিতিশীল অর্জন করে ফেলছে। তো যেহেতু ওরা স্থিতিশীলতা অর্জন করে ফেলছে, এখন ওরা কি আরো অন্য কোনো মৌলের সাথে কি যোগ গ্রহণ করবে না? তো অবশ্যই করবে না। তার মানে ওদের হচ্ছে অষ্টকপূর্ণ থাকে, আমাদের মাথায় রাখতে হবে। আমরা এই বিষয়টা আরো ভালো করে দেখবো যখন ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো, করার পর তখন দেখবো যে সর্বশক্তি স্তরে কেমনি কিন্তু পূর্ণ থাকে। আচ্ছা, যেহেতু সে নিষ্ক্রিয় আছে, এখন নিষ্ক্রিয় থাকলে নিষ্ক্রিয় আছে মানে কি, সে কোনো জন্ম করবে না, স্বাভাবিক বিষয় একদম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্রুপ 18। সার্বিকভাবে আমরা এতক্ষণ যা দেখলাম সবকিছু হচ্ছে প্রত্যেকটা গ্রুপের বৈশিষ্ট্য, প্রত্যেকটা গ্রুপে কি আছে না আছে। এখন কিছু স্পেশাল কিছু গ্রুপ দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, এই মুদ্রা ধাতু আসলে গ্রুপ, এই মুদ্রা ধাতু হচ্ছে তোমার গ্রুপ 11-র 3টা মৌল। আচ্ছা, মৌল কেন বলা হয়, এটা একটা কোশ্চেন আসছে মাথার মধ্যে। তো গ্রুপ মুদ্রা ধাতু হচ্ছে তোমার কপার, সিলভার আর গোল্ড। এই আবার বলো যে ভাইয়া আপনি বললেন সিলভার, লিখছেন হচ্ছে এজি, আপনি বললেন গোল্ড, লিখছেন হচ্ছে এইও, কেমন কথা এটা, ঠিক না? আচ্ছা, এটা কেমন কথা না, এটা আমি ফার্স্টে একবার বলছি, সেটা হচ্ছে এজি মানে হচ্ছে আর্জেন্টাম। আর্জেন্টাম হচ্ছে সিলভারের ল্যাটিন নাম, ওই ল্যাটিন নাম থেকে আসছে। আর এটা হচ্ছে এইও মানে হচ্ছে অরাম। অরাম হচ্ছে সোনা বা গোল্ডেন, গোল্ডেনের ল্যাটিন নাম। এইটা হচ্ছে অরাম থেকে আসছে, হচ্ছে আর্জেন্টাম থেকে আসছে, কপার কিউপ্রাম থেকে আসছে। এই 3টা ল্যাটিন নাম থেকে আসছে। আচ্ছা, তার মানে কি কি আমাকে বলো? কপার, সিলভার আর গোল্ড, এই 3টাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। কেন মুদ্রা ধাতু বলা হয়? কোশ্চেন হচ্ছে কেন বলা হয়, ওয়াই, কেন বলা হয়, ওয়াই বলা হয় হচ্ছে প্রাচীনকালে যখন রাজারা তোমার হচ্ছে এই যে এই 3টা মৌল দিয়ে হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো। তারা হচ্ছে আমরা যখন বর্তমানে টাকা পয়সা দিয়ে যেরকম তোমার আদান প্রদান স্থান মানে বিভিন্ন জিনিস কেনা বেচা করে, সে এগুলো দিয়ে করতো। যেহেতু মুদ্রার মতো এগুলো কাজ করতো, প্রাচীনকালে কাজ করাতো, সেহেতু এই 3টা মৌলকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। ঠিক আছে, মাথায় রাখতে হবে। আগে যা যা পরিচয় মাথায় রাখতে। এখন বলো, অনেক কিছু পড়লাম, গল্প করি। বলো, এতক্ষণ যে পড়লাম যে গ্রুপ 1 থেকে শুরু করে অনেকগুলো মতো পড়লাম, এখন আমাকে বলো যে গ্রুপ 1-এ যে ছন্দগুলো ছিল, ছন্দের নাম কি ছিল বলো? চিন্তা করো, মাথায় চিন্তা করো। কি ছিল আমি সামারি করে দিই। হাই, লিনাকে, রুবি সাজাবে ফ্রান্সে। কয়েকবার বলতে থাকবে যেন মুখস্থ হয়ে যায়। সেকেন্ডটা কি ছিল? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। রাখলাম, ভালো বিষয়, ডান, যেরকম শেষ। এরপর গ্রুপ 13 কি ছিল? বোকারা অল টাইম যায় ইন্ডিয়ায় থাকতে, ভালো বিষয়। তারপর গ্রুপ 14, কাল শীতে জার্মানিতে সারাদিন প্লাবন, ঠিক আছে। 15, নানাকে পটিয়ে এসেছি সবাই বিয়েতে, ঠিক আছে। গ্রুপ 16, ওই শালা সেদিন তুই পলিয়েছিলি না, এই হচ্ছে বিষয়। গ্রুপ 17, আমি বললাম ফুলের কলি ভ্রমর আনব। এটা চাইতে সহজ বিষয় হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তুমি মাথায় থাকবে। আচ্ছা, আর নিষ্ক্রিয় গ্যাসগুলো কি ছিল? যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আশা করতেছি পর্যায় সারণীর এই মৌলগুলো সম্পর্কে আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন এগুলো যদি ক্লিয়ার থাকে, আশা করি আমাদের সামনের দিকে আগানো যাবে। আরেকটা বিষয় আছে, হচ্ছে অবস্থান্তর মৌল। এটা একটা নতুন একটা বিষয়, সেটা হচ্ছে গ্রুপ 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত আমাদের মাথায় রাখবো। 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত। আচ্ছা, এটা ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। অবস্থান 3 নং গ্রুপ থেকে আমরা কয়েকটা দেখি, আমাদের যে পর্যায় সারণী ছিল আমরা এখানে যা দেখি। ধরেন যে এই যে পর্যায় সারণী, এখানে গেলাম, গিয়ে আমরা যদি দেখি যে এই যে দেখেন 3 থেকে 12 পর্যন্ত, যে এখান থেকে একটু পর্যন্ত যে মৌলগুলো আছে, এই সবগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর। অবস্থান্তর, আচ্ছা, এটা হচ্ছে একদম ইন জেনারেল টার্মে বলতেছি, কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া আছে, আমি দেখবো এটা। তো এটার ক্ষেত্রে যেটা হয়, এই যে মৌলগুলো আছে 3 থেকে 12-র মধ্যে, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যৌগগুলো হচ্ছে রঙিন যৌগ গঠন করে। আমরা কিন্তু অনেক রঙিন কালারের যৌগ দেখি। তো এটার ক্ষেত্রে যেটা তাই রেসপন্সিবল, সেটা হচ্ছে এই অবস্থান্তর মৌলগুলা। আরেকটা যেটা বিষয়, আমরা বিভিন্ন রিয়াকশন করি, রিয়াকশন করতে আমরা কিন্তু বিভিন্ন রকমের আমরা কিন্তু দেখি যে আপনার বিভিন্ন রকমের কি দেখি, আমরা হচ্ছে অনেক সময় যখন রিয়াকশন করি দেখি যে বিভিন্ন রকমের প্রভাবক থাকে। প্রভাবক জিনিসটা কি আসলে? প্রভাবক জিনিসটা হচ্ছে, আমি ধরেন একটা জিনিস লিখলাম, প্রভাবক জিনিসটা হচ্ছে ধরেন আমি একটা রিয়াকশন লিখলাম, যে কোনো একটা রিয়াকশন x প্লাস
ওয়াই রিয়াকশন করে কিছু একটা উৎপন্ন করলো মনে করেন জেড সিম্পলি উৎপন্ন করলো। অনেক সময় এরকম দেখছেন কিনা আমাকে বলেন যে এইখানে দিছে হচ্ছে নিকেল, কিছু একটা দিছে, তার মানে কি এই যে নিকেলকে আমরা দেখছি, আমরা অধ্যায় 11 দেখবো নিকেল একটা প্রভাবক যে কাজ, প্রভাবক জিনিসটাকে যে এই রিয়াকশনটাকে অনেক বেশি মানে এটার গতি বৃদ্ধি করার জন্য এটা হচ্ছে মিলে কাজ করে, মানে ত্বরান্বিত করে রিয়াকশনটাকে। তার মানে আমাকে বলেন যে অবস্থান্তর মৌলগুলা, আমরা এখানে পড়ে ফেলি, বলেন অবস্থান্তর মৌলগুলা গ্রুপ কত থেকে কতর মধ্যে আছে? এই তো আমরা দেখছি, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে 3 থেকে 12 নং এর মধ্যে চলে আসে। আচ্ছা, এরপর এই যে কিছু বৈশিষ্ট্য রঙিন আর প্রভাবক মাথায় রাখতে হবে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয়ে যাব, এটা হচ্ছে ডি ব্লক মৌল। এটা সম্পর্কে আমরা একটু পরিচয় আসি হয়তো, বাট এটা সম্পর্কে আমরা একটু পরে যখন ইলেকট্রন বিন্যাস যখন করবো আরও টোটালি আমরা জিনিসটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা করে আসার পর আমরা এই জিনিস একটু দেখবো। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয় চলে আসছে এতক্ষণ পরে। ঠিক আছে, বলেন ইলেকট্রন বিন্যাস কে কে পারি? আচ্ছা, আপনাদের বইয়ে দেখবেন সুন্দর একটা মানে খুবই কঠিন একটা বিষয় দেওয়া আছে, যেরকম 1s 2 এরকম করে গেছে, একটা ব্লক আকারে গেছে, অনেক কঠিন একটা বিষয়, কিছু মনে রাখতে হয়। বাট আমরা একটা সুপার একটা ট্রিক্স দেখবো যেটার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানলে আপনি যে কোনো মৌলের ইলেকট্রন করতে পারবেন। আচ্ছা, তো এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শোনো শোনো প্রিয়া, প্রিয়াকে শুনতে বলতেছে, কি বলতেছে? আর বলছে শোনো প্রিয়া শোনো। প্রিয়ার একবার বলে শুনে নেই, দ্বিতীয় বলছে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো। কি করতে হবে? ডিপিএস ডিপিএস যে টাকা জমায় যেখানে, প্রিয়াকে বলতেছে একটা ডিপিএস খোলো। আচ্ছা, টাকা পয়সা দিবে হয়তো বা, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে বিষয়, এখন এটা আসলে কি বুঝাচ্ছি আমরা আসলে, এখন আমরা দেখি এই যে লিখলাম শোনো শোনো প্রিয়া শোনো ডিপিএস। তো এই বিষয়টার মাধ্যমে মেনলি আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব। তো কি লিখতে পারি? শোনো শোনো প্রিয়া শোনো তারপর হচ্ছে ডিপিএস, এটাও রাখলাম আপাতত, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, একদম মাথায় গেঁথে নাও। যেটা গেঁথে নেবেন সেটা হচ্ছে আমাকে বলেন যে এস ইউনিট এগুলোকে বলা হচ্ছে অরবিটাল, এটা অধ্যায় 3-এ আছে। অরবিটাল, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা বলেন তো? আচ্ছা, এসে থাকতে সর্বোচ্চ হচ্ছে 2টা, মাথায় রাখতে হবে, মাথায় গেঁথে রাখেন। পিতে করা থাকে 6টা, ডিতে করা থাকে 10টা, মাথায় রাখতে হবে। এস পি ডি, আর একটা আছে এফ, আমাদের আপাতত লাগতেছে না, এফ এ লাগে হচ্ছে 14টা। আচ্ছা, আমরা একটু মধ্যে সীমাবদ্ধ থাকি আপাতত, ঠিক আছে। তাহলে একটু মাথায় রাখছি, এসে থাকে 2টা, পিতে 6টা, ডি 10, সর্বোচ্চ এরকম থাকতে হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা মাথায় রাখছি। এখন আরেকটা বিষয় মাথায় রাখবেন, এস শুরু হয় 1 দ্বারা, এটা কি হচ্ছে স্টার্টিং, পি শুরু হয় হচ্ছে 2 দ্বারা, ডি শুরু হয় হচ্ছে 3 দ্বারা। এটা কি বললাম? এটা বললাম হচ্ছে স্টার্টিং পয়েন্ট। কি বললাম? মাথায় রাখবেন, স্টার্টিং পয়েন্ট, শুরু হওয়া। এটা তো বলো যে ইলেকট্রন ধারণ করে শুরু হওয়া। এখন শুরু বলতে কি বুঝাচ্ছি আসলে? শুরু দ্বারা বুঝাচ্ছি যেটা, সেটা হচ্ছে ধরেন এখানে এস শুরু করলাম, কোথা শুরু করবো? 1 দিলাম, পরে এস এর দিয়ে দেবো, কোথাও দেখবো না, দিলাম। আর কোথায় এস আছে? এই যে 3, এরপর কোথায় আছে? এই তো 4, এরপর কোথায় আছে? এই তো 5। এস এর কাহিনী ডান, টেনশন নাই, এস চলে গেল। এরপর চলে আসি আপনাদের পিতে, বলেন পি শুরু কত দ্বারা? 2 দ্বারা, দিলাম 2 দিলাম। এরপর পি কোথায় খুঁজেন? এই তো পি। এরপর পি কোথায় আছে খুঁজেন? এই তো পি, ডান, পির কাহিনী ডান। এরপর ডি শুরু কত দ্বারা? 3 দ্বারা। তো আমি যদি যাই এই হচ্ছে আপনার ডি শুরু কত দ্বারা? 3 দ্বারা। এই আশা করি একটু বুঝছি, ঠিক আছে। তাহলে একটু একটু ভুল হয়েছে, দাঁড়ান, একটু ভুল হয়েছে আমাদের এখানে। টু হ্যাঁ একটু সমস্যা হয়েছে, আমি দেখতেছি এখানে 2 হবে না। আমরা আবার দেখি যেটা বিষয়, আমরা পি এরটা আবার শুরু করি। তাহলে এস এর কাহিনী ডান, এস চলে গেল। এখন যদি পি শুরু কথা 2 দ্বারা শুরু হয়, 2 ফার্স্টে এখানে 2 দিলাম, ভালো বিষয়। তারপরে কি আসবে? 2 এর পরে কত? এই তো 3 আসলো, ভালো বিষয়। 3 এর পরে কত আসবে? এই তো 4, ডান, পি এর কাহিনী ডান, পি এরটা মাথায় থাকবে। এরপর পি এর কাহিনী চলে গেল। এরপর আসবে হচ্ছে আমাদের ডি বাবাজি, পি এর কাহিনী ডান, ডি শুরু দ্বারা 3 দ্বারা, জাস্ট এই তো 3 দিয়ে দিলাম।
এই তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একদম শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস ডিপিএস। ফার্স্ট কথা হচ্ছে এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে এস অরবিটালে সর্বোচ্চ থাকতে হবে কয়টা ইলেকট্রন বলেন? 2টা। পিতে কয়টা? 6টা। ডিতে 10টা। 10টা হয় না যে 10টা। এটা মাথায় রাখতে হবে। থার্ড যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এস শুরু হবে কত দ্বারা? 1 দ্বারা। জাস্ট এসে তাকাবো, কোথাও তাকাবো না। পি 2 দ্বারা শুরু হবে, বললাম। ডি 3 দ্বারা। এখন আমি যদি আপনাদের বলি যে ভাইয়া আপনারা আমাকে বলেন যে, আমি কিন্তু ফার্স্ট একটা কথা বলছি আপনাদের যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম ঠোঁটস্থ রাখতে হবে। আমি জাস্ট বলবো আপনারা যে বলেন 15, আপনি বলেন ফসফরাস, আমি বলবো বলেন 9, কি বলবেন বলেন? ফ্লোরিন। এই কথা হচ্ছে আমি জাস্ট সংখ্যাটা বলবো, আপনি বলবেন যে নামটা বলে দিবেন। আমি বলি যে ক্যালসিয়াম, কি বলবেন? 20। আমি বলি স্ক্যান্ডিয়াম, বলবেন 21। আমি বলি 24, বলবেন ক্রোমিয়াম। এমনি বলতে হবে। এটা ভাই একদম ঠোঁটস্থ রাখতে হবে। ধরেন আমি যাই না 15 কি, আমি যাই না, আপনাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এটা কেন করতে হবে? ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস আমাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে। আমি একটু পরে দেখবো, এখনই দেখবো আমরা। এই যে 15 নাম্বারটা আমি জানি ফসফরাস, দেখলাম ফসফরাস, দেখলাম 15। তো এরকম করবো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। তো 15 নাম্বারটা ইউজ করবো। আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ছন্দটা লেখা। কি লিখবো? শোনো শোনো প্রিয়া, প্রিয়া শুনলো। তারপর কি? শোনো প্রিয়া। ভাইয়া আমাকে বলেন তো যে এসে থাকতে হবে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ? 2টা। আগে পূরণ করলাম, 2 আর 2 4, তারপর 6, 10টা হয়ে গেল কিন্তু ইলেকট্রন। এরপর 2, 12, 12 হয়ে গেছে। কয়টা লাগবে দেখেন? লাগবে হচ্ছে 3টা। কিছু লাগতেছে না তো? আমার যতটুকু লাগবে, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস ডিপিএস, আমার এই ছন্দের মধ্যে আমার যতটুকু লাগবে হচ্ছে 15টা। আমি নিব কেন বলেন? তো হচ্ছে একটু নিলাম। আমার ফার্স্ট কাজ ডান। ফার্স্ট কাজ হচ্ছে সাজাবো, সেকেন্ড কাজ হচ্ছে ইলেকট্রন দিয়ে পূর্ণ করলাম। এরপর হ্যাঁ থার্ড কাজ যেটা, সেটা হচ্ছে এই তো আপনার যেটা বলছি স্টার্টিং পয়েন্ট, জাস্ট এস দেখবো। এস দিলাম 1 2 3 দিলাম, ভালো বিষয়। এরপর কোথায় যাব? পি। এখন গেলাম হচ্ছে আপনাদের পছন্দের এই গেলাম ধরেন পিতে। তো পি কত দিয়ে শুরু হবে? পি শুরু হবে হচ্ছে 2 দ্বারা। এর কত? 3। এই করে ফেললাম। মানে কোনো চিন্তা করার দরকার নেই। এই এখন যদি আপনাদের বলি যে যে কোনো কিছু বলতে পারি, ধরেন বললাম যে 26 বা 30 বা 32, যা কিছু বলি, কিছু ব্যতিক্রম আছে, এটা আমরা দেখবো আমরা। অর্থাৎ তিনিও কিছু পরে আসছেন, যেমন ক্রোমিয়াম কপার ব্যতিক্রম ধরবে। আচ্ছা, তো এখন যেটা বিষয় সেটা মাথায় রাখতে হবে। এখন ধরেন এই টাইপের যদি করেন আপনাদের খুব বেশি সময় লাগবে না আশা করি। ঠিক আছে, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পর্যায় সারণীর অধ্যায় ক্ষেত্রে গমার্স মানে হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেনের ক্ষেত্রে যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে একটা উদ্দীপক দিয়ে বলবে যে উদ্দীপকের মোটের পর্যায় সাথে অবস্থান নির্ণয় করো। হ্যাঁ বলেন যে পর্যায় সারণীর ক্ষেত্রে আপনি জানেন গ্রুপ আছে আর পর্যায় আছে। এখন অবস্থান নির্ণয় করার মানে কি? তার গ্রুপ জানার পর্যায় জানা, এই তো কথা। তো আমি যদি কোনো একটা জিনিসের পর্যায় গ্রুপ বের করতে পারি তাহলে কিন্তু অবস্থান বের করতে পারবো। তো এখন হচ্ছে আমরা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে যাই। কি করব? যে অবস্থান, এই তো অবস্থান, আমরা কি করব? অবস্থান তার নির্ণয় করবো, সে কোথায় আছে, তার অবস্থান কোথায়। ঠিক আছে, তাহলে আমি যদি তার অবস্থান দেখাইতে চাই, আমি একটা পৃষ্ঠা নিতে পারি। ঠিক আছে, ধরেন আমি ফার্স্টে পর্যায় নাম্বার বের করব। আচ্ছা, ধরেন আমি কি বের করব? আচ্ছা, একদম সিম্পল হিসাব, কোনো টেনশন নেই। এরকম পাই তো, টেনশন নেই। ঠিক আছে, ধরেন আমি বললাম যে সোডিয়াম 11 লিখলাম। ভাই এটা করার জন্য 1 থেকে 3 কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে অবস্থান নির্ণয় করার জন্য আমার পর্যায়ের গ্রুপ লাগবে, এটা আমি বুঝতে পারছি। তো পর্যায় কেন বের করবো? রিকোয়েস্ট করবো। এখন দেখেন কতক্ষণ লাগে আমি রিকোয়েস্ট করতে। কি করবো? শোনো শোনো প্রিয়া শোনো দিলাম। কীভাবে হলো একটু বুঝলাম, যেখানে থেমে যেতে হবে কীভাবে বুঝলাম দেখেন। 2 2 আর 4 6, 2 আর 2 4, 4 6 10, 10 আর 11, 11 হয়ে গেছে। এখন জাস্ট ওই যে স্টার্টিং পয়েন্ট 1 দ্বারা শুরু, 2 দ্বারা শুরু, 3, এই তো 2 হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বিষয় পর্যায় বের করার জন্য একদম যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে সর্ববহিস্থ শক্তিস্থ যেটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় নাম্বার। সর্ববহিস্থ শক্তিস্থ মানে কি? দেখেন সবচেয়ে বাইরে কিন্তু 3 আছে। 3 আমি যে চিত্র দেখাতে চাই, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ।
সবচেয়ে বাইরের কক্ষ হচ্ছে 3 নাম্বার, মানে পর্যায় হচ্ছে 3। তো আরেকটা সহজ বিষয় মাথায় রাখতে পারেন, এগুলোর মধ্যে এই যে সংখ্যা লিখতেছি, একদম সিম্পল কথা, মানে একদম মানে মনে করেন বুঝতেছেন না, সিম্পল কথা, যেটা সবচেয়ে বড় যে সংখ্যা থাকবে এই যে এগুলোর মধ্যে, সেটা হচ্ছে পর্যায়। আর অফিসিয়াল কথা সেটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তিস্তর, সেটা হচ্ছে পর্যায়। পর্যায় জাস্ট এই একটা বিষয়। এখন আপনাদের একটা যেটা বলি সেটা হচ্ছে ধরেন সালফার 16, কী হবে এটা দেখে দিই। এর ক্ষেত্রে কী হবে, এই করলাম শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া দিয়ে দিলাম, 2 4 10 12, কত লাগবে? 4 লাগবে, 16। 1 2 3, ডান। 2 3, বলেন ভাইয়া এখানে কত, পর্যায় কত? এই যে 3 আছে, 3 এখানে আমাদের সমস্যা নেই, পর্যায় আছে 3। এই বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আমরা এটা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে সেটা কেটে দিয়ে আমরা হচ্ছে এবার গ্রুপ নির্ণয়ে চলে যাই। আচ্ছা, বুঝতে পারছি। আমরা যেগুলো পড়তেছি আশা করি যে এগুলা পড়লে ইনশাল্লাহ আমরা সিকিউতে যা যা লাগবে সব হয়ে যাবে আশা করি। তো আপনাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দেখতে হবে জাস্ট। ঠিক আছে, এখন দেখব হচ্ছে ভাইয়া আমরা গ্রুপ নম্বর বের করার নিয়ম। আচ্ছা, এটাকে 3টা নিয়ম হতে পারে। কয়টা নিয়ম হতে পারে ভাইয়া? 3টা। 1 2 3। আমরা তো ইলেকট্রনিক্স দেখলাম, এখন সব কিছু কিন্তু ডিপেন্ড করছে ইলেকট্রনিক্সের উপর। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে শুধু কি থাকে, এস অরবিটাল থাকে, এটা একটা নিয়ম হতে পারে। একটা হচ্ছে শুধু এস থাকবে না। কি বলতেছে না, আমিও থাকবো তোমার সাথে। সেটা কি হলো যে কি থাকবে, এস এবং পি যদি থাকে, ওই যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বলতেছে। আর ও বলতেছে না, কি থাকবে, সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল থাকবে, এস থাকবে এবং তার আগের ডি থাকবে। এই আগে আমরা কন্ডিশনটা বুঝি ভাইয়া, তারপর হচ্ছে আমরা আসতেছি। শুধু কি থাকবে, এস থাকবে, এস এবং পি থাকবে, এস থাকবে এবং তাদের এস যে থাকবে, এস এর আগের শক্তিস্তর ডি থাকবে। এই আচ্ছা, এখন একটু এক্সাম্পলে যাই, কঠিন একটা বিষয় সহজ করে যাই। আচ্ছা, ধরেন আমি যদি বলি যে একটু আমরা দেখছি, ধরেন সোডিয়াম কত, এস এস পি এস 2 4 6 1 1 2 3 2। আচ্ছা, বুঝছি কীভাবে করছি, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, আমারে বলেন যে বাইরের শক্তিস্তর, কিন্তু শুধু বাইরের শক্তিস্তর কথা বলছি, বাইরের কথা বলতেছি। বাইরের শক্তিস্তর কি আছে, শুধু কিন্তু এ ছবিটা আছে, 3 নাম্বার কিছু আছে, 3p 3d কিছু আছে নাই? যদি এরকম ভাইয়া থাকে তাহলে কি করতে হবে, এই যে এখন দেখা যাচ্ছে গোল করলাম যে এই যে বিষয়টা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই হবে হচ্ছে তাহার গ্রুপ নাম্বার। গ্রুপ তাহলে কত হবে, এটার গ্রুপ নাম্বার হবে কত, তাহলে এটার গ্রুপ হবে হচ্ছে 1। এখন ভাইয়া যদি আমি বলি সোডিয়াম না, আমি জায়গায় মনে করেন দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে হচ্ছে 12 দিলাম। তো 12 হলে কী হবে, কিছুই হবে না। এই জায়গায় জাস্ট একটু মুছবো, এটাকে মুছে কী করে দিব, জাস্ট এখানে 3s2 দিয়ে দিব। দেখেন এখানে তো আগের অবস্থা হয়েছে, জাস্ট প্লাস কত এস অরবিটাল আছে। তাহলে কী করতে হবে, এটার ক্ষেত্রেও কিছুই করতে হবে না, জাস্ট এই যে কী হবে, এখানে জাস্ট গ্রুপ হবে হচ্ছে এই। জাস্ট কন্ডিশনটা বুঝেন, কন্ডিশনটা বুঝে 1-2টা এক্সাম্পল প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা চলে যাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে জিনিসগুলো মাথায় চলে আসবে। ফার্স্টে পড়তেছেন, হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট আমি আশাবাদী যে আপনি যদি 1-2বার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সহজে যাবে।
ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে এবার এস এবং পিতে যাই। এস এবং পি যদি থাকে সৌরশক্তি স্তরে, ধরেন আমি একটা এক্সাম্পল দেই, একটু আগে দিয়েছি, মনে করেন ফসফরাস দিলাম 15, কি হবে? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, কি হবে? 2 4 6 10 হয়ে গেল, একটু 10 মাথায় রাখবে, 10 12 12 আর 3 15 দিলাম, 1 2 3 2 3। এখন ভাই বলেন, আগে তো শুধু এস ছিল, এখন এস এর সাথে একটা পিও চলে আসছে, কিন্তু 3s 3p, এখানে 3 এখানে 3sp এর সাথে আসছে। যখনই এই জিনিসটা হবে, যখনই দেখবেন এই জিনিসটা হয়েছে, তখন কি করবেন? এই যে এস এর যে ইলেকট্রনটা আছে, এস এর যে ইলেকট্রনটা আছে এবং পি এর যে ইলেকট্রনটা আছে, এই দুজনকে কি করবেন? যোগ করে দেবেন। বললাম তাহলে এস প্লাস পি, সাথে আরেকজনে যোগ করবেন। কারে যোগ করবেন? যোগ করবেন হচ্ছে 10। মাথায় রাখতে হবে, এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 যোগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। ঠিক, তাহলে এখানে কত পাবো? পাবো হচ্ছে 2 প্লাস 3 প্লাস 10, পাবো হচ্ছে 15। বুঝছি। এখন যদি বলেন যে ভাইয়া 15, দেখি 15 আমাদের ফসফরাস বাবাজি কি 15 নাম্বার গ্রুপে আছে কিনা, এটা আমরা কয়েকভাবে আমরা যাচাই করতে পারি। আপনার জাস্ট একটা আগে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পজিশন দিয়ে দেখি, আমরা হচ্ছে পজিশনে দেখি। দেখুন তো, এই তো গ্রুপ 15, এই যে ফসফরাস পাইছি, এটা আমাদের প্রথম প্রুফ। সেকেন্ড প্রুফ হচ্ছে ভাইয়া, আপনাদের যে আমি এতগুলা ছন্দ পড়াইলাম, দেখেন তো পটিয়ে, এই যে ফসফরাস গ্রুপ কত? 15। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি আশা করি। তারপর যদি আমি এটা বুঝতে পারছি, তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন আরো কয়েকটা দেখবেন, প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে ক্লিয়ার হবে। এরপর যদি আমরা থার্ড কন্ডিশনে যাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা মুছে ফেলি। যদি আমরা থার্ড কন্ডিশনে যাই তাহলে কি হবে? আচ্ছা, এটা লেখা থাকুক, সমস্যা নেই, লেখা থাকুক। আচ্ছা, এবার থার্ড কন্ডিশন যাই। থার্ড কন্ডিশন হচ্ছে এস থাকবে সর্বশেষ শক্তি স্তরে, কিন্তু সর্বশেষের কথা ক্ষেত্রে কিন্তু বলতেছি কোনটা, একদম লাস্ট, যেটা লাস্ট যে শক্তি স্তর, লাস্ট অরবিট কিন্তু। আচ্ছা, লাস্ট অরবিটাল। তো যেটা বিষয় সেটা হচ্ছে যদি এটার ক্ষেত্রে থাকে, এটা আমার এক্সাম্পল বলেন তো আমার, যদি আমি বলি যে ভাইয়া 4s যদি থাকে, তাহলে এই কন্ডিশন অনুসারে তাহলে আগেটা কি বসবে? আগে চিন্তা করেন, চিন্তা করে বলেন। এস থাকবে, তার আগের শক্তি স্তর ডি থাকবে। 4 এর আগের শক্তি স্তর কত? 3, একটা 3 দিলাম, 3 কি থাকবে? ডি থাকবে। এখন ভাইয়া আমরা যে ইলেকট্রন বিন্যাস করছি, এখানে একটা যদি দেখেন যে 4s এর পরে 3d আসছে, 3d কিন্তু 4s এর এখানে হওয়ার কথা। সরাসরি দেখবেন, বইয়ে দেখবেন অনেক সময় এই 3d এখানে দিছে। এটা হচ্ছে একদম পুরো কেন করছে, ওরা হচ্ছে জাস্ট 1 এর পরে 2, 2 এর পরে 3 এভাবে আগেছে। বাট একদম অ্যাকিউরেট নিয়ম হচ্ছে আপনি এটা এটা কিভাবে, মানে কোনটা আগে যায় কোনটা পরে যাওয়ার সাথে 3 আছে, যে কোন শক্তি আগে প্রবেশ করবে একটা হিসেবে ডিপেন্ড করে, সেটা হচ্ছে n প্লাস এল এর মানের উপর। আমরা দেখবো ওদের 3 জনের পরে আমরা দেখবো। মাথায় রাখেন যে এটাই হচ্ছে একদম অ্যাকিউরেট। বাট আমাদের বই অনেক সময় দেখবেন বা বই জ্ঞান অনেক সময় দেখবেন যে 3dটা আগে দিচ্ছে, আগে পরে কোনো ফ্যাক্টর না। আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে ইন্ডিকেট করবে যে আপনি বুঝে লিখছেন, আর ওইটা হচ্ছে আপনি বুঝে লিখেন না, আপনি মুখস্থ লিখছেন। এই জন্য আমি প্রেফার করবো যেটা, সেটা হচ্ছে আপনি এটাকে হচ্ছে মাথায় রাখবেন এবং লিখবেন এইভাবে। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। ঠিক আছে, এখন আমি যদি বলি ভাইয়া ধরেন আমি বললাম 7s, তাহলে এই কন্ডিশন সে কত হওয়ার কথা? এই তো আপনারা চিন্তা করছেন, আমি জানি আপনারা বলছেন, আপনারা কি বলছেন? আপনারা বলছেন যে ভাই এখানে যে আপনি 7s বলছেন, 6d হবে। ডি এখানে দেওয়ার পরে সমস্যা, আগে পরে কোনো ফ্যাক্টর না, 7s। আমি যদি বলি ভাই আপনারা আমাকে বলেন যে যদি আমি এখানে 100s বলি, তাহলে কি করবো? কত ডি হবে? এই তো বুঝছে তো, কত? এই তো 90d। আগে পরে ফ্যাক্টর না, আমি বলছি আগে। যদি এই কন্ডিশন থাকে ভাইয়া, যদি এই কন্ডিশন থাকে তাহলে কি করতে হবে? আর কিছুই করতে হবে না, জাস্ট এই যে এস আর ডি যোগ করতে হবে, এস আর ডি যোগ করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। তাহলে কি করতে হবে? এস এবং ডি যোগ করতে হবে। কন্ডিশন হচ্ছে এই টাইপের,
হচ্ছে কন্ডিশনগুলো, এই হচ্ছে কন্ডিশনগুলো। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তো যখন একটা মৌল দিবে, ধরেন মনে করেন যে দিল, আপনাকে একটা উদ্দীপক দিয়ে বললো যে আমাকে একজন নাম বললো জনাব রহিম মিয়ার এমন একটি মৌল পর্যবেক্ষণ করলেন যেটির পারমাণবিক সংখ্যা হচ্ছে, হ্যাঁ বললো 23 বা ধরেন 26 বললো, বা বললো গণাবারে বললো যে ওনার পর্যবেক্ষণকৃত মৌলটার পরের সাথে অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় কথা যখনই বলবে তখন কি করবেন, জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করবেন, পর্যায় বের করবেন, গ্রুপ বের করবেন, ওই বলবেন যেটা এত নাম্বার পর্যায়ে আছে গ্রুপে অবস্থিত। এই আশা করি বুঝতে পারছি, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমরা পরের দিকে আগাই, তাহলে আমরা পরের দিকে যাই। এই এই তাহলে হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র দেখলাম। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি পারবো কিনা আমাকে বলেন, অনেকক্ষণ তো বললাম, আমি পারবো কিনা যে কিভাবে হচ্ছে আমরা মানে পর্যায়ে আর হচ্ছে গ্রুপ বের করতে পারি। আশা করি পারবো। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে আগাই। মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস মৌলের পর্যায় ধর্ম। আচ্ছা, এখন কিছু ধর্ম দেখবো, যে পর্যায়ের ভিতরে কিছু ধর্ম দেখবো আমরা। তো এটা ক্ষেত্রে একটা হচ্ছে আপনার ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আকার সম্পর্কে দেখবো, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটাও মোস্ট ইম্পর্টেন্ট, আয়নিক শক্তি, আসক্তি। আচ্ছা, এই সবগুলো জিনিস আমরা এখন একে একে দেখবো। ঠিক আছে, দেখা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে ধাতব ধর্ম। আমি একটা কথা ফার্স্টে বলি, পর্যায় সারণীর যখন তাকাবেন দেখবেন বাম পাশে কিছু মৌল, ডান পাশে কিছু মৌল আছে। তো আমি জাস্ট দেখি একটু ভিজুয়ালাইজ করি আমরা, সমস্যা তো নাই। ভিজুয়ালাইজ যদি করি, এই তো বাম পাশের কিছু মৌল, বাম পাশে কিছু আছে, ডান পাশে কিছু আছে। তো বাম পাশে কিছু মৌল দেখেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। একটা কমন টার্ম পাইতেছেন যে আম, লাস্টে আম কথাটা উল্লেখ আছে। তো ধাতুর ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে আম কথা উল্লেখ থাকে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটা খাবার আম না, এটা কিন্তু আম, ধাতুর আম। তাহলে হচ্ছে, আর এই পাশে গুলো হচ্ছে অধাতু, বাম পাশে গুলো কি ধাতু, ডান পাশে গুলো অধাতু মাঝে থাকে। আর মাঝখানে গুলোকে বলা হচ্ছে ওরা ধাতু না অধাতু না, বলা হচ্ছে অপধাতু, মানে ধাতুর বৈশিষ্ট্য মাঝে মাঝে গ্রহণ করে, অধাতু গ্রহণ করে। ঠিক আছে, এত কিছু বললাম, এখন যেটা বলবো ধাতু বুঝলাম, অধাতু বুঝলাম। তো ধাতু তো আমরা চিনি, ঠিক না? ধাতু মানে কি? ধাতু কিছু জিনিসপত্র দেখবেন যে ধাতুর ক্ষেত্রে ধাতু হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে, আপনি যদি টাচ করেন শব্দ করতে পারে, সাউন্ড করতে পারে। ঠিক, বাট আধুনিক সংজ্ঞা অনুযায়ী ধাতু আসলে জিনিসটা কি জানেন? জানি। তাহলে আমরা ধাতু হচ্ছে যেসব মৌল, ধাতু হচ্ছে যেসব মৌল মনে করেন যে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। আচ্ছা, ধরেন আমি লিখলাম, কি লিখবো? লিখলাম সোডিয়াম। এটা আম আছে কিন্তু, বুঝবেন আম আছে, আম মানে কি? ধাতু। আচ্ছা, আম, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস। আচ্ছা, মানে বলেন তো যে যে আমাদের সমাজে বেসিক্যালি যারা ধনী তাই দান করে, ঠিক না? আর যারা একটু অসচ্ছল টাইপের তাই তো মানে ঋণটা গ্রহণ করে। আচ্ছা, এটা কেন বললাম বুঝতেছি। তো সোডিয়াম একটা ধাতু, ও একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে যে পরিণত হইল, এই যে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে ধাতব ধর্ম। বুঝতে পারছি? আসবে বলি, ধরেন এখন ম্যাগনেসিয়াম। আচ্ছা, ও হচ্ছে ত্যাগ করে হচ্ছে দুইটা ইলেকট্রন, ত্যাগ করে কিসে পরিণত হয়? Mg2+। এখন বলতে পারেন এখানে একটা প্লাস দুইটা প্লাস কিভাবে, বুঝতে পারেন না? স্বাভাবিক বিষয়। দেখেন ও কোন গ্রুপে আছে? ও আছে গ্রুপ 1, ও আছে গ্রুপ 2। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, আমি কিন্তু বলছি যে আপনারা ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। ইলেকট্রন বিন্যাস করে দেখেন যে এটার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে একটা, যে আমি দেখাই যদি করি, দেখেন 1s2 2s2 2p6, তারপর হচ্ছে
3s1। দেখেন সর্বশেষ শক্তি ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। এটার ক্ষেত্রে কয়টা আছে দেখবেন? লাস্টে 3s2 আছে। যেহেতু আমরা জানি সর্বশেষ শক্তি থেকে ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে এটা ত্যাগ করবে দুইটা ইলেকট্রন, বুঝছি। এখন কথা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এই যে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে ধাতব ধর্ম। আচ্ছা, আর অধাতব ধর্ম কি? অধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ধরেন ক্লোরিন ডান দিকে আছে, বাম পাশে গুলো ধাতব ধর্ম গ্রহণ করে আর ডান পাশে গুলো অধাতব ধর্ম প্রদর্শন করে। কি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা নেগেটিভ পরিণত, কি বলছি, যারা একটু গরিব, যারা একটু অসচ্ছল টাইপের, ওরা কিন্তু গ্রহণ করে কিন্তু ঋণী হয়। কিন্তু ওরা ঋণী মানে কি? এই যে ঋণাত্মক কি হয়েছে? গ্রহণ করছে, ঋণাত্মক হয়েছে। তাহলে এটা হচ্ছে অধর্ম। সমেত বলতে পারি যে এক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অধর্ম। আশা করি একটু বুঝতে পারছি। অধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত। কিওয়ার্ডটা মাথায় রাখেন। কিওয়ার্ড বলে, কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিওয়ার্ড বলে মাথায় রাখতে হবে। আর এটার ক্ষেত্রে কি ছিল? ইলেকট্রন ত্যাগ। কি ছিল এটার ক্ষেত্রে? ইলেকট্রন ত্যাগ। ত্যাগ করে কিসে পরিণত হবে? ধনাত্মক আয়ন। জাস্ট এই দুইটা মাথায় রাখেন শব্দ, আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকতে আছি, সমস্যা নেই, বুঝতে পারছি। তাহলে হচ্ছে এ হচ্ছে ধাতব ধর্ম, এ হচ্ছে অধাতব ধর্ম। বাম পাশের গুলো যত বাম দিকে যাবেন পরিসরে, তত হচ্ছে ধাতব ধর্ম বাড়তে থাকবে। যত ডান দিকে যাবেন ধাতব ধর্ম কমতে থাকবে, বাড়তে থাকবে কি? অধাতব ধর্ম। সিম্পল। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে সামনে আগে। এবার হচ্ছে ভাই ইম্পর্টেন্ট বিষয়। ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্টের উপর ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসবেই, আসবে। কি আছে? কি আসবে এখান থেকে? একটা সিম্পল কথা বলি। পরমাণুর আপনি পর্যায় সারণীর যত বাম থেকে ডান দিকে যাবেন, আপনি দেখবেন যে একটা করে পানির সংখ্যা বাড়তেছে। আমি যদি ইয়াতে যাই, দেখাই, এখান থেকে দেখাই, এই যে দেখেন এখান থেকে কি হয়েছে? যত বাম থেকে ডানের দিকে যাচ্ছি, দেখেন এটার প্রায় সংখ্যা কত? 3, 4, এটা কিন্তু 5, 6, প্রায় সংখ্যা বাড়তেছে। একটা কথা মাথায় রাখবেন, অধ্যায় 3-এ হয়তো জেনে আসছেন। অধ্যায় 3-এ কি ছিল? যে কয়টা প্রোটন থাকে, একটা প্রোটন মানে কিন্তু প্রাণীর সংখ্যা, প্রোটন সংখ্যা আর প্রাণীর সংখ্যা সেম জিনিস। একটা পরমাণুতে যে কয়টা প্রোটন সংখ্যা থাকে, ঠিক সে কয়টা ইলেকট্রন সংখ্যা থাকে, আমরা জানি। কিন্তু এটা আমাদের জানা বিষয়। এখন আমাদের বলেন যে প্রোটন সংখ্যা কি? ধনাত্মক। ইলেকট্রন সংখ্যা কি? ঋণাত্মক। ধনাত্মক যদি আকর্ষণ করবেন, আকর্ষণ অবশ্যই করবে। এই জন্য যত প্রোটন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। তো ইলেকট্রন সংখ্যা বাড়ার ফলে কি হইতেছে? সেটা হচ্ছে তাহলে বাম থেকে যত ডানের দিকে যত যাব, কি হবে? একটা করে প্রোটন সংখ্যা বাড়বে, ফলে ইলেকট্রন সংখ্যা বাড়বে, ফলে আকর্ষণ কিন্তু বাড়বে। আকর্ষণ বাড়ার ফলে কি হবে? আকারটা ছোট হয়ে যাবে। সিম্পল কথা, প্লাস মাইনাস আকর্ষণ হচ্ছে, ছোট হয়ে গেছে। তাহলে সিম্পল কথা কি? সিম্পল কথা হচ্ছে একদম সিম্পলি নিবেন। একদম সিম্পল কথা যেটা, সেটা হলো পরমাণুর আকার। পরমাণুর আকার কি হয় আসলে? আকার যেটা হয় সেটা হচ্ছে বাম থেকে যদি আপনি ডানে যান, সিম্পল যান, কি হবে? আকার কি হবে? ছোট হবে। কেন আমি বললাম কিন্তু। আচ্ছা, এখন যদি আপনি উপর থেকে নিচে যান,
তখন কী হবে বলুন তো? যদি কী হবে চিন্তা করেন, স্বাভাবিক চিন্তা করেন। যদি উপর থেকে নিচে যান, দেখেন যদি উপর থেকে নিচে যান আসলে হবেটা কি? এই যে কোথায় হারিয়ে যায় পর্যায় সারণী আমাদের? এই তো এই তো যদি আপনি উপর থেকে নিচের দিকে যান, দেখেন তো প্রত্যেকটা এক একটা স্তর বাড়তেছে, পরমাণুর স্তর কিন্তু বাড়তেছে, বাইরের শক্তি স্তর বাড়তেছে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর হচ্ছে 2টা মাত্র, সোডিয়ামের ক্ষেত্রে 3টা, পটাশিয়ামের 4টা। 4টা শক্তি স্তর মানে কি? এই যে 1 2 3 4, এমনি তো বাড়তেছে না শক্তি স্তর। তার মানে কি যত নিচে যাচ্ছেন একটা শক্তি স্তর বাড়তেছে। শক্তি স্তর বাড়ার ফলে কি হচ্ছে? আকারটা বাড়তেছে না? সিম্পল কথা ভাই, নিচের দিকে যাচ্ছেন একটা শক্তি বাড়তেছে। শক্তি বাড়া মানে কি? বাইরে লেয়ার তৈরি হইতেছে। লেয়ার তৈরি মানে কি? যে বাড়তেছে, আকার বাড়তেছে। তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই কি হবে? আমাদের সেই জায়গায় চলে আসি। যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিছুই হবে না। যেটা হবে সেটা হচ্ছে আকার কি হবে? আকার হচ্ছে বড় হবে। সিম্পল কথা। এখন এই আকারের বিষয়টা আমাদের ব্যাখ্যা করতে হবে বিভিন্নভাবে। আমাদের বলতে পারে যে আমাদের বিভিন্ন চার্ট দিবে, আমাদের চার্ট দিয়ে বলবে যে কোনটার আকার বড়, কোনটার আকার ছোট, ক্রম অনুসারে সাজাও, ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও। কোশ্চেন থাকবে আমরা যখন আমরা ইনশাআল্লাহ সিকিউ সলভ দেখবো, যখন সিকিউ সলভ দেখবো তখন দেখবো যে কীভাবে আসলে আকারটা থেকে কোশ্চেনটা আসতেছে। কোশ্চেন যেভাবে আসে সেটা হচ্ছে তখন বিভিন্ন রকমের মৌলগুলো দিয়ে দিবে, দিয়ে বলবে যে কোনটার আকার বড় কোনটার আকার ছোট বের করো। এই তো একদম আমাকে এখন বলেন, একদম সিম্পলি বলেন যে সালফার সালফার এবং ফসফরাস দুইটার মধ্যে আকার বড় কার? বলেন, আকার বড় কার? চিন্তা করেন। অবশ্যই ফসফরাস আকার বড়। কেন বড় হবে না? ফসফরাস আছে হচ্ছে বাম পাশে। আমার কি বলছি, যত ডান দিকে যাবে আকার ছোট থাকবে, এর আকার হচ্ছে বড়। সিম্পল। এখন আমাকে বলেন যে সোডিয়াম এবং ফ্রান্সিয়াম এই দুজনের মধ্যে আকার বড় কার? অবশ্যই ফ্রান্সিয়ামের। কেন বড় না? এই দুটার মধ্যে বড় হচ্ছে ফ্রান্সিয়ামের। কেন বড়? নিচের দিকে আছে। সিম্পল কথা। ঠিক আছে, জিনিসটা আমরা বুঝতে পারছি আশা করি। তো এই হচ্ছে আকারের বিষয়। ব্যাখ্যা কি দিব? যে যদি বাম থেকে ডানের কথা বলে তাহলে কি করব? যে আপনার বাম থেকে যত ডানের দিকে যাবে কি হবে? পরমাণুর মানে এক একটা প্রোটন সংখ্যা বাড়বে। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু সেম সেম জিনিস বাড়তেছে, সমস্যা কি? বাড়তেছে, বাড়তে বাড়তে আকর্ষণটা বাড়বে, যেটা একটা প্লাস একটা মাইনাস বাড়লো। আকর্ষণটা বাড়ার ফলে আকারটা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে বাম থেকে ডানের কাহিনী এইটা। আর উপর থেকে যে কাহিনী কি একটা করে কি হচ্ছে শক্তি যুক্ত হচ্ছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে এটা তো দেখলাম। এটার ক্ষেত্রে হচ্ছে এটাকে, এটার ক্ষেত্রে হচ্ছে লিখে দিই, এটার ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে শক্তি যুক্ত হচ্ছে। আর এটা ক্ষেত্রে মেনলি জাস্ট প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, আকর্ষণ বাড়তেছে। এই টোটাল সামারি হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, শক্তি যুক্ত হওয়ার বিষয়টা দেখলাম। এবার হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট 3টা জিনিস। কি কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এনার্জি দেখবো। এই জিনিস মাথায় রাখতে হবে। তো এটা আমরা ফার্স্টে দেখি। ফার্স্টে হচ্ছে এইটা দেখি, এই যেটা নাম কি? আয়নীকরণ শক্তি। মাথায় রাখতে হবে, পেছ লাগানো যাবে না 3টা বিষয়। এটার সংজ্ঞা পরীক্ষাতে যে কতবার আসছে তার কোনো হিসাব নেই। তাছাড়া আপনার প্রয়োগমূলক কোশ্চেন মানে গ এবং ঘ এখানে আসবে, শিওর থাকেন। এই চ্যাপ্টার কোশ্চেন এগুলাই। তো সংজ্ঞাটা মুখস্থ করা ছাড়া আপনি চ্যাপ্টার অ্যান্সার করতে পারবেন না। 3টে সঙ্গে লাগবে আপনার, সবগুলোর দেখবেন। তো এটা মুখস্থ করার কোনো প্যারাই নাই, একদম সহজ একটা বিষয়, প্যারা নাই, চিল। যেটা হবে সেটা হচ্ছে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে গ্যাসীয় অবস্থা থাকতে হবে। হইল কোনো মোলের 1 মোল, এই যে মোল একটা কথা পাইছি না,
মোল জিনিসটা আমরা অধ্যায় 6-এ দেখবো, তাও একটু বলি যে রাসায়নিক পদার্থ যে গণনা করার যে একক, যেটাকে বলা হচ্ছে মোল। আমরা বাজারে গেলে ডিম কিনতে গেলে খালি ডিম দেন, দুধ কিনতে গেলে 1 লিটার দুধ দেন। রাসায়নিক পদার্থ হিসাব করতে হবে, আমাকে সোডিয়াম করবো 1 কেজি সোডিয়াম দেন, বলবো না, আমরা কি বলবো আমাদের 1 মোল সোডিয়াম দেন। গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে কি করতে হবে, 1 মোল, সবকিছু 1 মোল হিসাব নিকাশ। ইলেকট্রন কি করবে, ইলেকট্রন অপসারণ কি করবে, অপসারণ মানে কি ত্যাগ করবে। ত্যাগ করে, আমি একটু বলছি ভাইয়া যে ইলেকট্রন অপসারণ করে কিসে পরিণত হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে, আর গ্রহণ করলে না ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো অপসারণ করে 1 মোল কিসে, ধনাত্মক আয়নে পরিণত করতে শক্তির প্রয়োজন। হ্যাঁ, টার্ম হচ্ছে 3টা, আর কোনো কিছু না, টার্ম হচ্ছে 3টা, মুখস্থ কমে যাচ্ছে 3টা টার্ম, আর কিছু না। কি মুখস্থ করবে, ইলেকট্রন কি হবে, ত্যাগ, প্রথম পয়েন্ট সাজাবো, পরে ত্যাগ করে কিসে পরিণত হবে, ধনাত্মক আয়নে। শক্তির কি হবে, শক্তির প্রয়োজন হবে। 3টা বিষয় ভাই, জাস্ট 3টা বিষয় ভাই আমরা মাথায় রাখি। শক্তি, এই হচ্ছে 3টা বিষয়। 3টা বিষয় মাথায় রাখলে সংখ্যা নিজে লিখতে পারবো, হুবহু লেখা দরকার নেই, বাট কন্ডিশন মাথায় রাখবেন, গ্যাসীয় অবস্থা আর হচ্ছে 1 মোল, এই হচ্ছে বিষয়। যদি এটা বুঝতে পারি, ইলেকট্রন আসক্তি একদম সিম্পল, জাস্ট উল্টা রিভার্স একটা কাজ কি হবে এটার ক্ষেত্রে, জাস্ট উল্টা কাহিনী ঘটবে। দেখেন তো ভাই, গ্যাসীয় অবস্থা রইল, ভালো বিষয়, গ্যাসীয় অবস্থা আমরা বাদ দিতে পারলাম না, রইল গ্যাসীয় অবস্থা রইল, 1 মোল রইল। বাট পরিবর্তন জাস্ট খেয়াল করবেন, আমরা আসলে আমাদের পড়াশোনাটা একটু স্মার্ট ওয়েতে আসলে করার চেষ্টা করি না। আমরা জাস্ট কি করি, জাস্ট মুখস্থ করে যাই, মুখস্থ করতেও করি, বাট আমাদের সিম্পলি চিন্তা করি যে একটা ভালো করে মুখস্থ করি, আগে জাস্ট মানে বুঝে মুখস্থ করতে পারি, বা আরেকটা রিভার্স হতে আমরা জাস্ট দিতে পারবো। কীভাবে পারবো দেখেন, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন কি করবে, প্রবেশ মানে কি গ্রহণ, প্রবেশ করে 1 মোল যেহেতু গ্রহণ করছি, প্রবেশ করতেছে, গ্রহণ করে কিসে, ঋণাত্মক আয়নে করতে শক্তি নির্গত মানে বের হয়ে যাচ্ছে। টানতেলে কয়টা, আগেটা কি ছিল, ইলেকট্রন ত্যাগ ছিল, এটা কি হবে, ইলেকট্রন। আমরা এতক্ষণ হচ্ছে আয়নিক শক্তি দেখছি, ইলেকট্রন শক্তি দেখলাম। তো ইলেকট্রন শক্তির ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্থক্য, সেটা হচ্ছে আয়নিক শক্তিতে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করছে, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয়েছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করার ফলে কিসে পরিণত হয়েছে, ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার ফলে কি হয়েছে, শক্তি নির্গত হয়েছে। 3টা বিষয় মাথায় রাখতে হবে, ইলেকট্রন গ্রহণ, ঋণাত্মক আয়নে কনভার্ট, আর একটা হচ্ছে শক্তি নির্গত। তো যেটা বিষয়, যখন কেউ কারো কাছে টাকা নেয়, তার মানে গ্রহণ করে যখন, সে কিন্তু ঋণী হয়ে যায়। তো সেম বিষয় আমাদের যেটা মাথায় রাখতে হবে, আয়নিক শক্তিটা মাথায় রাখতে হবে ভালো করে, ইলেকট্রন ত্যাগ, ধনাত্মক আয়নে পরিণত, শক্তির প্রয়োজন, আয়নিক শক্তি ডান, উল্টাটা হবে ইলেকট্রন শক্তিতে। এই হচ্ছে বিষয় মাথায় রাখতে হবে। তারপর যদি যাই তো ফেরাতে কথা, তো হ্যাঁ আমরা হচ্ছে এটা হচ্ছে 5-এ পড়বো বেসিক্যালি সমযোজী যৌগ আর আয়নিক যৌগ। সমযোজী যৌগ জিনিসটা হচ্ছে যে দুটি অধাতব পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা যৌগ গঠন করে, এটা হচ্ছে সমযোজী যৌগ। এখন ইলেকট্রন শেয়ার করবে কারা, অধাতবগুলা, একটা ক্লোরিন পরমাণু, একটা ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু সরাসরি হচ্ছে ইলেকট্রন আছে 7টা, অষ্টক পূরণ করতে হবে কিন্তু, কারণ যৌগ কার্য শর্ত হচ্ছে অষ্টক পূরণ করা। অষ্টক পূরণ করার ইলেকট্রন লাগে হচ্ছে একটা, সেম অট্টার ক্ষেত্রে লাগে কয়টা, একটা ইলেকট্রন লাগে। কারণ ও বলতেছে চলো আমরা ইলেকট্রন শেয়ার করে ফেলি, ভালো বিষয়, ইলেকট্রন শেয়ার করলো। এখন শেয়ার করার যৌগ করলো, কি যৌগ করলো, Cl2, লেখে কি হবে, Cl, তার মানে কি 2টা Cl বন্ধন গঠন করছে, মাইনাস চিহ্ন না কিন্তু, মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই ক্লোরিন পরমাণু যেটা দেখলাম, এবার এই ক্লোরিন আর এই ক্লোরিনের ঝগড়া হচ্ছে, না শেয়ার করবো না তোমার সাথে, আমি কি করবো, আমি শেয়ার করবো না, আমি আমার এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিবেও, চেষ্টা টেনে একটা প্রবণতা কাজ করবার মধ্যে, ঝগড়া যেহেতু হয়েছে, এই যে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মাথায় রাখতে হবে কি বলে, তড়িৎ ঋণাত্মকতা। তো আমাদের ভাইয়া এটা মাথায় রাখতে হবে কি, যখন ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণটাকেই বলে হচ্ছে তড়িৎ। আশা করি মাথায় থাকবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে তো এই যে 3টা জিনিস দেখলাম, এই 3টা জিনিসের সাথে এখন পরমাণু আকারে একটা সম্পর্ক আছে।
কি সম্পর্কটা আমরা কিন্তু বলছি যে তোমার যদি পরমাণুর আকার বাড়ে এগুলো মান কমবে। আমরা ফিজিক্সে পড়ছিলাম ব্যস্তানুপাতিক সমানুপাতিক। সমানুপাতিক মানে কি একটা বাড়লে আরেকটা বাড়বে, ব্যস্তানুপাতিক মানে কি একটা বাড়লে এটা কমবে, জাস্ট উল্টা। এটা ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে লিখে দিই, সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা মাথায় রাখতে হবে, হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এখন আমার বলো যে আমি তো আকার সঙ্গে পড়ছি, পড়ানো বাম থেকে যত ডানে যাবো আকার কি হবে? বাড়বে না কমবে? আকার কমবে। উপর থেকে নিচে গেলে আকার কি হবে? বাড়বে। আকার যদি কমে মান কি হবে? বাড়বে। এখন বলো ক্লোরিন আর সিলিকন, এই দুটার মধ্যে ক্লোরিন আর সিলিকন বুঝে দিই, বলো আমাকে চিন্তা করে বলবা যে ক্লোরিন আর সিলিকন দুইটার মধ্যে আয়নিক শক্তির মান বেশি কার? আয়নিক শক্তির মান বেশি কার? ফার্স্টে কি চিন্তা করতে হবে? ফার্স্টে চিন্তা করতে হবে কোনটার আকার বেশি বা কোনটার আকার কম। কোনটা আকার কম বলো তো? অবশ্যই ক্লোরিনের। কেন? ডানে অবস্থিত, আকার যেহেতু কম এগুলোর মান বেশি। বুঝছি। একটা এক্সাম্পল ধরো সোডিয়াম আর কি ধরো রুবিডিয়াম, কোনটা সোডিয়াম রুবিডিয়াম কোনটার ইলেকট্রন আসক্তি মান বেশি বলতো? সোডিয়ামের বেশি। কেন? আকার কিন্তু কম, কারণ কি উপরের দিকে আছে আর এটা নিচের দিকে আছে, আকার কিন্তু অনেক বড়, যেহেতু আকার কম মানটা হচ্ছে বেশি। বুঝতে পারছি? তো আমাদের চিন্তা করতে হবে কি আকারের কথা চিন্তা করতে হবে, আকার যার কম তাই মানটা বেশি, এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখলেই হবে আর কিছু লাগবে না। বুঝতে পারছি? তাহলে এই যে আকার বাড়লে এগুলো কমবে, আকার কমলে এগুলো বাড়বে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সামনের দিকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সামনে দিকে আগে। এখন হচ্ছে আমরা তো অনেক কিছু দেখলাম, এখন জাস্ট ব্যতিক্রম, প্রত্যেকটা জিনিসের একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমাদের মাথায় রাখতে হবে, কারণ ব্যতিক্রম থেকে মিলে কোশ্চেনটা আসে যে তুমি ব্যতিক্রম প্রত্যেকের এক্সেপশন তো আছে সবকিছুতেই। তো কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যতিক্রম থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো একটু আগে আয়নিক শক্তি আর ইলেকট্রন শক্তি দেখলাম, এটা কিছু ব্যতিক্রম আছে। আমাকে বলো ভাইয়া, ফার্স্ট আয়নিক শক্তিতে যাই, বেরিলিয়াম আর বোরন, যেটা আমাদের আকার বড় কার বলো তো? চিন্তা করো, চিন্তা করে বলো, করছো কি কোনটা? অবশ্যই বোরনের আকার ছোট, কারণ কেউ ডান দিকে আছে। আকার ছোট মানে কি আয়নিক শক্তির মানটা বেশি হওয়ার কথা ছিল, বাট আকার কিন্তু অর্থটা কিন্তু বেশি। এখন কেন বেশি? এখন কারণ হচ্ছে এগুলার ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? ইলেকট্রন নিয়ে আমরা দেখবো, ইলেকট্রন নিয়ে যদি করি করলে বুঝতে পারবো। এই ধরো করলাম বেরিলিয়ামের হচ্ছে 4 অষ্টপায়নের সংখ্যা, ওই দেখলাম যে এরকম আসছে বেরিলিয়ামের, আর বোরনের হচ্ছে এটা আসছে, কিভাবে পাচ্ছি? যে সরু সরু ক্রিয়া দেখ, সিম্পল করলাম। এখন আমাকে বলো এস অরবিটালে সর্বোচ্চ থাকতে কয়টা? দুইটা আছে, তখন কেউ স্থিতিশীল। পিতে থাকতে হবে কয়টা? 6টা, হচ্ছে একটা স্থিতিশীল না। তো যদি দুইটা যেটা আছে স্থিতিশীল বেশি। আয়নিক শক্তি আমরা কি দেখছিলাম? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হবে ত্যাগ। এখন বলো এই দুটো থেকে যখন ত্যাগ করতে কার বেশি শক্তির প্রয়োজন হবে বেশি বলো তো? অবশ্যই ও ত্যাগ করে চাইবেই না, ও স্থিতিশীল আছে, ও কেন ত্যাগ করে যাবে সহজে? সূর্য কেন ভেজা নিতে চাবে বলো? তাহলে অশক্তিটা বেশি, আর অযেহেতু স্থিতিশীল না সবাই ত্যাগ করতে পারবে, তাহলে অর্থাৎ জন্য বেশি। বুঝতে পারছি? যে বেশি। বাকি যেগুলো আছে সেম, তুমি নাইট্রোজেন অক্সিজেন ইউজ করবা, দেখবা যে অর্থাৎ স্থিতিশীল বেশি, ম্যাগনেসিয়াম বেশি 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 হওয়ার কারণে ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই আর আয়নিক শক্তির মান বেশি। বুঝতে পারছি? ঠিক আছে, এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি। আসক্তির ক্ষেত্রে কি ছিল? ইলেকট্রন গ্রহণ করার হচ্ছে প্রবণতা, গ্রহণ করে ঋণাত্মক আয়ন প্রদান করতে যে শক্তিটা নির্গত করবে, নির্গত হিসাব বাদ কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করতে মানে বলো ফ্লোরিন আর ক্লোরিন একই গ্রুপে কিন্তু আছে, 17 নম্বর গ্রুপে আছে। ফ্লোরিনের উপরে ক্লোরিন নিচে, যদি ফ্লোরিন উপরে আকার কিন্তু ছোট, তাহলে ইলেকট্রনের মান কিন্তু বেশি হওয়ার কথা ছিল, বাট কি এই জায়গায় কম। কেন কম? রিজন আছে। হচ্ছে যদি আমরা ছবিটা আঁকি, ফ্লোরিনের ক্ষেত্রে শক্তি স্তর কয়টা? 2টা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। ক্লোরিনের ক্ষেত্রে কয়টা শক্তি স্তর? প্রথমত নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে ধরো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটার ক্ষেত্রে একটা দুইটা। এখন
ছোট জায়গার মধ্যে দেখো 7টা ইলেকট্রন আছে ছোট জায়গার মধ্যে, কাছাকাছি থাকবে না ওরা? বড় একটা জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, ছড়াই ছিটা থাকবে না? কথা হচ্ছে যখন ইলেকট্রন গ্রহণ করা মানে প্রবেশ করা মানে কি, একটা ইলেকট্রন আসলো প্রসারে যাচ্ছে, বাট 7টা ইলেকট্রন খুব কাছাকাছি আছে, ওরা বলতেছে না ওকে নেওয়া যাবে না, কারণ ওদের মধ্যে ইলেকট্রন ম্যাগ আছে। ম্যাগ মানে কি, অনেকগুলো ইলেকট্রন একসাথে আছে, কাছাকাছি আছে। তো আরেকটা ইলেকট্রন যখন আসবে ও বিকর্ষণ করবে, সহজে প্রসারে দিবে না। তার মানে কি, গ্রহণ করতে কষ্ট হয়ে যাবে, বেশি প্যারা হয়ে যাবে, বাট ওর ক্ষেত্রে অনেক বেশি ছড়াই ছিটে আসছে না, সহজে গ্রহণ করতে পারবে। তার মানে কি, গ্রহণ যেহেতু সহজে করতে পারতেছে, তাহলে ইলেকট্রন যেমন সহজে বেশি হবে, বেশি ফ্লুইডটা যেহেতু কম, আকারটা কম, ও ইলেকট্রনকে বিকর্ষণ করবে, সহজে দিবে না আকার ছোট হওয়ার কারণে, সেহেতু ওরটা মান কম, অর্থাৎ যে সহজে দিবে বেশি। আকারের হিসাব নিকাশ, আয়ন নিকাশের থেকে হিসাব কি, ইলেকট্রন আসক্তির মানে ইলেকট্রন বিন্যাসটা দেখবো, আর ইলেকট্রনের দিকে কি দেখবো, আকার কোনটা বেশি কোনটা কম। তো ভাই সালফার অক্সিজেনটা ছবি আঁকবো, দেখবো, পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যতিক্রম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এবার হচ্ছে লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে এই যে একই গ্রুপের মৌলগুলো দ্বারা বিভিন্ন রকমের বিক্রিয়া প্রদর্শন। এখন গ্রুপ সেম, গ্রুপের মৌলগুলা বিক্রিয়া সেমই করবে, গ্রুপ একের যে মৌলগুলো আছে ওরা সবাই একই রকমের বিক্রিয়া প্রদর্শন করবে। সিম্পল একটা উদাহরণ দেই, ভাই বলো গ্রুপ একে কি বলে? ক্ষার যৌগ বলে না? গ্রুপ একের যতগুলা মৌল আছে ওরা হাইড্রোজেনের সাথে, ওরা হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সবাই করে, হাইড্রোজেন বাদে, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম সবাই হাইড্রোজেন উৎপন্ন করে, ক্ষার উৎপন্ন করে। তার মানে কি, এক গ্রুপে সবাই সেম রিঅ্যাকশন করতেছে। একইভাবে যদি আমি একটা এক্সাম্পল দিই, গ্রুপ 17 যে মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যখন হাইড্রোজেন গ্যাসের সাথে রিঅ্যাকশন করবে, ওরা কি উৎপন্ন করে? এই যে দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, সেম। একইভাবে যদি আয়োডিনের সাথে বিক্রিয়া করো, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, একটা সেম প্যাটার্ন ফলো করতেছে না? অবশ্যই সেম ভাবে যখন তুমি এই গ্যাস পাইলা, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড পাইলা, এই গ্যাসগুলোকে যখন তুমি পানির সাথে রিঅ্যাকশন করাবা, তখন তুমি পাবা কি, হাইড্রোহ্যালাইড অ্যাসিড। না কঠিন না, আমরা হ্যালাইড কিন্তু শুনছো বলতো, গ্রুপ 17 ছিল হ্যালোজেন, হ্যালোজেন থেকে হ্যালাইড আসছে, আর হাইড্রো মানে হাইড্রোজেন। তাহলে কি দেখো, হাইড্রোজেন হ্যালাইড, হ্যালাইড মানে কি, ফ্লোরিন, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড, আর এখানে অ্যাকুয়াস মানে হচ্ছে একটা জলীয় অবস্থা। তাহলে এই যে গ্যাস, এটা গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থার সাথে পানি যখন যুক্ত হয়েছে, তখন কি হয়েছে, একটা অ্যাকুয়াস অবস্থায় চলে গেছে। সেম ভাবে এটাও সেম রিঅ্যাকশন করছে। তার মানে কি, আমি যেটা বুঝছি, একই গ্রুপের যে মৌলগুলো আছে ওরা একই রকমের বিক্রিয়া প্রদর্শন করবে, একই রকমের উৎপন্ন করবে। সেম ভাবে তুমি যে অ্যাসিডগুলো পাইছো, এই অ্যাসিডগুলোর সাথে তুমি কার্বনেট লবণের যখন বিক্রিয়া করাবা, তুমি হচ্ছে একটা কার্বন গ্যাস পাবা। কার্বনের জিনিসটা কি, CO3, একটা যৌগমূলক। এটা যখনই থাকবে তখন মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে যে কার্বন গ্যাস উৎপন্ন হবে। দেখো এখানে কি হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করেছে কার সাথে, এই যে হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে, সেম। এখন যদি এই ম্যাগনেসিয়াম কার্বনেট নেই, আর যদি হাইড্রোজেন ক্লোরাইড নেই, দেখবা যেখানে কনজাংশন করে দিতেছে, তাহলে কি পাইলাম, যে একই গ্রুপের প্রত্যেকটা মৌল একই রকম বিক্রিয়া প্রদর্শন করতেছে, একই রকম উৎপন্ন করতেছে। এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট রিসেন্টলি আসা শুরু করছে, বাট আমাদের পড়তে হবে। এখন শোনো, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টারটা। এখন যদি আমি সামারি করি পুরো চ্যাপ্টারটা, তাহলে বুঝবো যে কি পড়লাম তখন আমরা। ঠিক আছে, তো ফার্স্টে তো এই হচ্ছে আমাদের বিষয়ে। অনেক ধন্যবাদ তখন ধীরে ধীরে দেখার জন্য। তো এখন ফার্স্ট থেকে আসি। ফার্স্টে ছিল হচ্ছে পর্যায়সারণী পটভূমি, কিভাবে আসছে, লেভোইসি থেকে শুরু করে মোসলে, লেভোইসি আসছে, ডোবেরেনার আসছে, তোমার নিউল্যান্ড আসছে, তারপর হচ্ছে মেন্ডেলিফ আসছে, মোসলে আসছে, কিভাবে আসছে দেখেছি ফার্স্টে। এরপর কি আসছে, পর্যায়সারণী কিছু বৈশিষ্ট্য, কোন গ্রুপে কয়টা মৌল, কোন পর্যায়ে কয়টা মৌল দেখছি। তারপর প্রত্যেকটা গ্রুপে মৌলগুলোর নাম ছন্দ দিয়ে, কি ছন্দ বলো তো দেখি, এগুলো বলো, চিন্তা করো। এই তো কি ছিল, হাই, রিনা কবি সাজায় ফ্রান্সে, বিরিয়ানি মোগলাই কাউসে বাড়িতে রাখো, এরকম একটা ছিল, এটা দেখছি। ডান। তারপর কি দেখছি, পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয়, মানে কি পর্যায় গ্রুপ বের করে দেখছি। তারপর দেখছি হচ্ছে বিভিন্ন রকমের পর্যায়ভিত্তিক ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম দেখছি। তারপর দেখছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি, তৈরি দেখছি। আবার এগুলোর সাথে আকারের সম্পর্ক দেখছি, ডান, দেখলাম। এরপর যেটা দেখছি সেটা হচ্ছে, এই হচ্ছে টোটাল বিষয়। ধন্যবাদ দেখার জন্য। আশা করি এগুলা ভালো করে দেখলে সিকিউ সলভ করা সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।